আসসালামু আলাইকুম। হ্যালো, আর কি কেউ ঢুকবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুর্বল, আমি তো শুনতে পাচ্ছি না। আমরা মনে হয় শুরু করতে পারি নাকি? জি ভাইয়া, শুরু করেন। আচ্ছা, বাকিরা কি বলো? মোটামুটি ভালো জয়েন হয়েছে। হ্যাঁ, প্রথম চলে আসছে। আচ্ছা শুরু করা যাক। বাকি যারা জয়েন হবে পরে জয়েন হবে না, ঠিক আছে? আচ্ছা, আমার ভয়েস কি স্পষ্ট শুনতে পান আপনারা? হ্যালো, রেসপন্স করেন। জি ভাইয়া, ক্লিয়ার শোনা। বাকিদেরটাও শুনি। হ্যাঁ হ্যাঁ, দেবনাথ ভাই শোনা যাবে। আচ্ছা, তো প্রথমে একটু দুঃখ প্রকাশ করতেছি যে এমন একটা টাইমে নিতেছি, কতটুকু সময় দিতে পারবো জানি না। আর খুব অল্প একটা পোর্শন চেষ্টা করতেছি। সাব্বির স্যারের পার্টটাই একটু দেখি করানো যায় কিনা, কারণ আমারও একটু পড়াশোনা আছে। হ্যাঁ, সাব্বির স্যারের পার্টে আপনাদের সিলেবাস কি কি ছিল যেন? হ্যালো, আরিয়ান আনসার কর, কোনো সমস্যা নেই। লাইন ছিল আর হচ্ছে হলো ইনফ্লুয়েন্স লাইন আর মোমেন্ট ডিস্ট্রিবিউশন অফ ফ্রেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই ইনফ্লুয়েন্স লাইনটা যেহেতু সহজ, আগে ইনফ্লুয়েন্স লাইনটা কইরা নেই, কারণ ইনফ্লুয়েন্স লাইন কইরা সেটার উপরে আবার একটা মোমেন্ট ডিস্ট্রিবিউশন অনেক সময় দিয়ে দেয় নাকি। তো আমরা ওইটা নিয়ে একটু আগাই প্রথমে, খুব সহজে শেষ করা যাবে। আচ্ছা, স্ক্রিনটা কি দেখতে পান আপনারা? জি ভাই, দেখা যায়।
তো ইনফ্লুয়েন্স লাইনের ক্ষেত্রে আমাদের তিনটা জিনিস একটু মাথায় রাখতে হয়। প্রথমত বলি, ইনফ্লুয়েন্স লাইন কিন্তু আমরা এর আগেও করছি, তাই না? ইনফ্লুয়েন্স লাইন আগে যখন করছি, সেই ইনফ্লুয়েন্স লাইনের স্ট্রাকচার বা ওই জিনিসগুলো ছিল হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট স্ট্রাকচারের জন্য। স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট স্ট্রাকচার তো আমরা চিনি সেটার জন্য, কিন্তু এই সেমিস্টারে আমরা যেগুলো করতেছি ঢেউ ঢেউয়ের মতো দেখতে অনেকটা, এগুলো হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেন্ট স্ট্রাকচারের জন্য। তো স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার কি? যেগুলো আসলে সাম্য অবস্থার সূত্র দ্বারা সবগুলা বের করা যায় না, অর্থাৎ তিনটা আননোনের বেশি থাকে যেখানে। তো এই ক্ষেত্রে আমাদের তিনটা জিনিস বা তিনটা সাপোর্টের কথা একটু মাথায় রাখতে হয়, যেটা আমরা জানি। যেমন ধরেন প্রথমে যদি বলি ফিক্স সাপোর্টের কথা, ধরেন ফ্রি হ্যান্ডে একটা ফিক্স সাপোর্ট আছে। তো আমরা জানি ফিক্স সাপোর্ট কি করে না, ভার্টিক্যালিও কোনো ডিসপ্লেসমেন্ট এলাও করে না, আবার এখন দেখা যায় স্ক্রিনে কি কিছু দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, এখন দেখা যাচ্ছে ওকে ওকে। ব্লু কালার। আচ্ছা, ধরে নেন এটা একটা ফিক্স সাপোর্ট। তো ফিক্স সাপোর্ট যেটা করে, সে ভার্টিক্যালি কোনো ডিসপ্লেসমেন্ট এলাও করে না, আবার হরিজন্টালিও কোনো ডিসপ্লেসমেন্ট এলাও করে না। হরিজন্টাল আমাদের এই ইয়েতে লাগতেছে না, কারণ আমাদের সব লোডগুলো আসলে ভার্টিক্যালি পড়বে, তো আমরা হরিজন্টালের চিন্তাটা মাথায় আনবই না। ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে সে মোমেন্টেও কি করে, রেজিস্ট করে। একইভাবে যদি হিন সাপোর্টের ক্ষেত্রে দেখি, হিন সাপোর্ট যেটা করে, সে শুধু মুভমেন্ট অ্যালাউ করে, বাকি দুইটাই কি করে, রেজিস্ট করে দেয়। রোলারও একই জিনিস। রোলার হরিজন্টালি যদিও ডিফ্লেক্ট করে, কিন্তু এই ক্ষেত্রে তো আমাদের হরিজন্টাল লাগতেছে না, সে ভার্টিক্যালি রেজিস্ট করে দেয়, কিন্তু মুভমেন্ট সে অ্যালাউ করে দেয়। ঠিক আছে। তো এতটুকুই মূলত হচ্ছে ইয়ের বেসিকটা। এখন আমরা যদি আরেকটু ম্যাথের দিকে যাই বা বলতে গেলে সলিউশনের দিকে যাই, এখানে আরেকটা বিষয় মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে স্লোপ। স্লোপের যে ব্যাপারটা, ফিক্স সাপোর্টের ক্ষেত্রে স্লোপ জিরো হয়, অর্থাৎ সে জিরো থেকে শুরু হয়ে কিছু একটা এরকম হয়ে যায়। কিন্তু হিঞ্জ এবং রোলারের ক্ষেত্রে এই স্লোপটার একটা ভ্যালু হয়, তাই সেটা একটু শার্প এজের মতো হয়, অথবা এরকম একটা ডিগ্রি সেখানে ক্যালকুলেট করা যায়, স্লোপটা ক্যালকুলেট করা যায়। কিন্তু ফিক্স সাপোর্টের ক্ষেত্রে সেই স্লোপটা জিরো থেকে শুরু হয়ে বড় হয়, তাই এখানে স্লোপটা আসলে জিরো। বুঝতে পারছি? জি ভাই। হ্যাঁ, এখন একটা আমরা এক্সাম্পলের দিকে যাই। আমাদের একটা প্রিভিয়াস কোশ্চেন ছিল, যদি সেটার দিকে একটু যাই আমরা। এইটা একটু দেখেন যে স্ক্রিনটা কি দেখা যায়? জি ভাই, দেখা যায়। Okay. এই লাইনটা একটু খেয়াল করেন যে এখানে বলছে বি সি ডি তে হচ্ছে আপনাদের রোলার সাপোর্ট আছে, ই তে হচ্ছে একটা হিন সাপোর্ট আছে, তাহলে বোঝা যায় আননোন এখানে পাঁচটার মতো, তার মানে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট একটা স্ট্রাকচার, তাই না? তো যেহেতু ইনডিটারমিনেট স্ট্রাকচার, সেই ক্ষেত্রে আমাদের ওই যে কার্ভগুলো অবশ্যই ঢেউয়ের মতো হবে, সেটা বুঝতে পারতেছি। এখানে আমরা প্রথমে যদি এমসি দেখি, এমসি আমরা ওই যে মুলার গ্রসলেস একটা মেথড আমরা দেখছিলাম, যে সেই ক্ষেত্রে যদি মুভমেন্ট নেই তাহলে হচ্ছে রোটেশন তৈরি, এক ইউনিট রোটেশন নিতে হয়। যদি রিঅ্যাকশন বের করি তাহলে হচ্ছে এক ইউনিট উপরের দিকে তুলতে হয়। আর যদি শিয়ার হয় তাহলে মাঝখানে
কাইটা বাম দিকে নিচে নামায়, ডান দিকে উপরে নামায়, আর দুইটার যোগফল হয় হচ্ছে 1। এতটুকু তো আমরা জানি। এখন এই ক্ষেত্রে আমরা দেখেন যে যদি সি বিন্দুতে আমরা মোমেন্ট নেই, সি বিন্দুতে মোমেন্ট নিলে ওই সি বিন্দুতে আমি বিমটাকে কি করলাম, দুই দিকে হচ্ছে একটু রোটেট করে দিলাম, অর্থাৎ এদিকে একটা রোটেট, এদিকে একটা রোটেট, এই দুইটা রোটেশনের ইউনিট হবে 1। ঠিক আছে? তো এই রোটেশন যদি আমি এখানে করি তাহলে ঘটনাটা কি ঘটে আর কি। তো সে যেহেতু রোটেট করলো, সে সামনের দিকে আগাইলো। এখন আমি দেখবো তার পরের সাপোর্ট কন্ডিশনটা কি। তার পরের সাপোর্ট কন্ডিশনটা হচ্ছে রোলার। যেহেতু এটা রোলার, তাহলে সে যেহেতু রোটেশন অ্যালাউ করছে, সেও রোটেশন অ্যালাউ করবে, তাই সেও রোটেশন অ্যালাউ করলো। তারপরে এই দুইটা বাহুরে আমরা একটু জাস্ট কার্ভলি জয়েন করাই দেব। এরপরে দেখেন ফিক্স এন্ড আছে। তো ফিক্স এন্ডের আসলে কোনো কার্ভ হয় না, সেটা মানে ওই তার ডান দিকের বা তার পাশের যে সাপোর্ট থেকে তার যেই লাইনটা হয় সেটা একবারে কন্টিনিউ ওই বরাবর চলে যায় আর কি। তো বি এর পরে বাম দিকে যেহেতু ফিক্স এন্ড, তাই এটা সোজা উপরে উঠে গেছে। বুঝতে পারছি? একইভাবে যদি ডান দিকে চিন্তা করি, সি পয়েন্টের ডানে হচ্ছে সে রোটেশন অ্যালাউ, যেহেতু রোটেশন করছে তাই ধরে নিলাম এখানে একটা রোটেশন হইলো। তারপরে আছে রোলার সাপোর্ট, তার মানে সেও একটা রোটেশন অ্যালাউ করবে। এখন সে যেহেতু রোটেশন অ্যালাউ করবে, তাহলে এইটা আমি কার্ভলি মিলাই দিতে পারি। ঠিক আছে? কার্ভলি যদি আমি মিলাই দেই, একটা জিনিস মনে রাখা উচিত যে হিঞ্জ এবং রোলারের ক্ষেত্রে তার ডান দিকে বাম দিকে স্লোপের মান সবসময় সমান হয়। ধরেন এইদিকে যেই স্লোপ হবে, ওই দিকেও সেম পরিমাণ স্লোপ হবে। বুঝাইতে পারছি? এটা হিঞ্জের ক্ষেত্রেও ঘটে, মানে এটা যদি মাঝখানে হয়, হিঞ্জটা যদি কোনো বিমের মাঝখানে হয়, তার ধরেন এইদিকে স্লোপটা ছিল এইখানে, একইভাবে ওই দিকেও সেটা হবে, এবং এই দুইটা থিটার মান সমান হয়। তো যেটা ছিলাম আমরা ডি পয়েন্টের এইখানে যখন সে একটা রোটেশন তৈরি হইলো, সেও ওই দিকে মুভ করে হচ্ছে একটা রোটেশন তৈরি করবে। তো ঠিক তার পরের কন্ডিশন যেটা যদি দেখি যে ই আছে, ইতে হিঞ্জ, তাহলে সেও তো রোটেশন অ্যালাউ করে, তাহলে সেও রোটেশন অ্যালাউ করলো এবং সেটার একটা কার্ভের মতো করে আমরা মিলে দিতে পারি। এখন তার ডানে কি আছে? তার ডানে আছে ফিক্সেন, তাই সেটা সরাসরি নিচে চলে গেল। এতটুকুর মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে, বা কেউ বুঝতে পারছেন কিনা এরকম? ভাই সি পয়েন্টে যে মোমেন্ট নিছি এটা ও একই নেট উপরে উঠলো না যে? মোমেন্ট নিলে কি উপরে উঠে আসলে? মুলার ব্লাস্টোস মেথড আমাদের কি বলে? প্রিন্স, উম, যখন রিঅ্যাকশন হবে তখন এক ইউনিট উপরে, যখন শিয়ার হবে তখন হচ্ছে মাঝখান দিয়ে কাটবো, ডান দিকটা উপরে উঠাবো, বাম দিকটা নিচে নামাবো, এরকম। আর যখন মুভমেন্ট হবে তখন সেটা যদি মাঝখানে হয়, তাহলে এই যে এরকম দুই দিকে হচ্ছে আরে নিচের দিকে বাঁকাই দেবো আর কি, অনেকটা এরকম। কিন্তু যেটা মুভমেন্ট যদি শুধু একটা সাপোর্টে হয়ে যেত, মুভমেন্টটা যদি একটা সাপোর্টে দেখাইতো, তাহলে শুধু একদিকে হইতো। কেমন জিনিসটা যদি একটু এক্সপ্লেন করি, এটা অনেক সময় ঝামেলাটা তৈরি হয়। যে ধরেন ফিক্স মুভমেন্ট আছে, হ্যালো, জি ভাইয়া শুনতেছি। আচ্ছা একটু নেটে দিছে আর কি তারা। ধরেন যদি মুভমেন্ট, আচ্ছা আপনাদের নেট কি কানেকশনে একটু ঝামেলা হচ্ছে আমার, দেখেন তো মানে আমার কথা কি ঠিকঠাক আসতেছে? ওই মাঝে ভয়েসটা মাঝে একটু আসতেছে, মাঝে মাঝে ওই যে ব্ল্যাক স্ক্রিন হয়ে যাচ্ছে, আবার ঠিক হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, প্যারা নেই। তো যেমন ধরেন যদি পিক সাপোর্ট হয়, আমি এগুলো একটু মুছে দিই। Right.
হ্যাঁ, যেটা বলতেছিলাম যে যদি ফিক্স এন্ড হইতো এবং তার একটা মেম্বার যদি ঠিক এই পয়েন্টে যদি আমি মুভমেন্ট নিতাম, তাহলে এই পুরো রোটেশনটা হচ্ছে একদিকে হইতো, বুঝছেন? যেটা মাঝখানে হওয়ার কারণে, সি পয়েন্টে হওয়ার কারণে এই যে দুই দিকে হইছে, সেটা একটা ফিক্স এন্ডে হইলে শুধুমাত্র একদিকে হইতো। বুঝতে পারছি? জি ভাই। ফিক্স এন্ডে হলে না ভাই এখানে আসলে তো মানে স্লোপ তো আসারই কথা না নাকি? না না না, যদি ওই পয়েন্ট আমাকে মুভমেন্ট বলে, ফিক্স এন্ডে মুভমেন্ট না, আমাকে বলতেছিল ধরো একটা ফিক্স সাপোর্ট যদি থাকে, ওইটা একটা পয়েন্ট যদি হয়, হুম। এই পয়েন্টে যদি আমাকে মুভমেন্ট দিতে বলে বা মুভমেন্টের ইনফ্লুয়েন্স লাইন বলে, তাহলে সেইটা হচ্ছে আমি ওইখানে আমি 1 ইউনিট রোটেশন অ্যালাউ করব, ঠিক আছে? হুম। তখন হচ্ছে আমার এই জিনিসটা তৈরি হবে। আচ্ছা, কিন্তু সেটা যদি কন্টিনিউ করে কোনো ফিক্সে যাইতো, সেখানে কোনো রোটেশন অ্যালাউ করতে হবে না। বুঝতে বুঝতে পারছি? পারছি। ঠিক আছে ভাই, জি। ওকে। এরপরেরটা একটু দেখেন, এমজি অর্থাৎ জি পয়েন্টে যদি আমার মুভমেন্ট হয়, একইভাবে জি পয়েন্টে যেহেতু মুভমেন্ট হয়েছে, আমি কি করব, ওইখানে দুই দিক, এটা যেহেতু মাঝখানে পড়ছে, আমি দুই দিকে হচ্ছে একটা রোটেশন দেব। কিন্তু এইখানে একটা মজার ব্যাপার হলো, যদি কোনো সাপোর্টের উপর মুভমেন্ট নেই, মানে ইনফ্লুয়েন্স লাইন না কি, তাহলে সেটার একটা কন্ডিশন ঘটে, আর যদি দুইটা সাপোর্টের মাঝখানে হয়, সেটার আরেকটা কন্ডিশন ঘটে। এটা কি একটু খেয়াল করছেন সবাই? জি ভাই, আমি এটার কথাই বলতেছিলাম। আচ্ছা দেখেন, জি পয়েন্টে যেটা হইতেছিল, জি পয়েন্ট যেহেতু একটা স্ট্রেট লাইন বিম, তো এটা যদি এইদিকে এরকম আমি যদি করতে নেই ওরে, তাহলে কি তার বাম দিকের যে সাপোর্টটা ছিল অর্থাৎ সি পয়েন্ট, সেই সাপোর্টটাকে আমার নিচে নামায় ফেলতে হইতেছে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? একটু না বুঝলে রেসপন্স করেন, এই জায়গাটা কিন্তু খুব ক্রিটিক্যাল। যে জি পয়েন্টে যখন আমি নিচের দিকে এরকম স্লোপ করতে যাব আগের মতো, সি এর মতো, কিন্তু জি পয়েন্ট যেহেতু মাঝখানে আছে, আমি যখন দুইটা পাশ দুই দিকে এরকম করে তারে ঘোরাবো, তাহলে দুই পাশের যে সাপোর্ট, ওইগুলোর আমার নিচে নামায় ফেলতে হইতেছে, কিন্তু এটা তো অসম্ভব। জি ভাই। তো এই জন্য কি করতে হইতেছে, জি পয়েন্টটাই উপরে উঠে যাইতেছে, অর্থাৎ জি পয়েন্টটা নিজেই একটু উপরে উঠা সে কি করতেছে, এইদিকে আর এইদিকে একটা রোটেশন দিতেছে। তাইলে কি হইলো, আমার ওই সি পয়েন্ট আর ডি পয়েন্টের যেই সাপোর্ট কন্ডিশনটা আছে, সেটা নিজের জায়গায় ফিক্স থাকতে পারতেছে। এতটুকু কি আমি বুঝতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। আরো কনফিউশন আছে? একটু রেসপন্স করেন, মাত্র 2 জন রেসপন্স করতেছেন, বাকিদের কি অবস্থা? বুঝতেছি ভাই। আচ্ছা, এই যদি হয় কন্ডিশন, তাহলে একটু আপনারা দেখেন, যখন সি পয়েন্টে আমি কি করলাম, জি পয়েন্টে যদি যখন আমি, আমার এখানে একটু ঝামেলা হইতেছে মানে পিডিএফটাতে, জি পয়েন্টে যখন আমি মুভমেন্ট নিতেছি, তাহলে এই পাশটার আমি নিচের দিকে নামাই দিছি, এই পাশটারে নিচের দিকে নামাই দিছি। তো যেহেতু সি পয়েন্ট এখানে রোলার সাপোর্ট, সে কি করবে, স্লোপ ই করবে, অ্যালাউ করবে, বা বলা যায় মুভমেন্ট অ্যালাউ করবে, তাই সে এদিকে একটু গেল। একইভাবে ডিও কি করতেছে, আমার মুভমেন্ট অ্যালাউ করতেছে, তাই সেও অ্যালাউ করলো। তারপরে বি পয়েন্টও আমার কি, রোলার, সেও আমার কি করলো, মুভমেন্ট অ্যালাউ করলো। তাহলে এই দুইটারে আমি কার্ভলি মিলাই দিতে পারতেছি। একইভাবে ই পয়েন্টও আমার কি, ই পয়েন্টও আমার রোটেশন অ্যালাউ করতেছে, তাই এটাও আমার কার্ভলি মিলে যেতেছে। আর ফিক্স এন্ড যেহেতু আছে, মানে সরি ফ্রি এন্ড আছে ওই পাশে, তাই এদিকে সরাসরি এদিকে একদম স্ট্রেট লাইন হয়ে ওইদিকে গিয়ে মিলে গেল। বুঝতে পারছে এতটুকু? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এরপরেরটা একটু দেখি, আর বি, এই যে এখন হচ্ছে বি এর ব্যাপারটা। বি আমাকে বলছে রিঅ্যাকশন বের করতে, তার মানে কি ওই পয়েন্টটারে আমি 1 ইউনিট উপরে তুলে দেব। এইখানে যেই কাজটা করা হয়েছে, 1 ইউনিট তার আমি উপরে তুলে দিছি। 1 ইউনিট যদি উপরে হয়, তার বাম দিকে আগে দেখি,
কি হইতেছে, বাম দিকে কি করতেছে, তার ফ্রি এন্ড সে সরাসরি উপরে উঠে গেছে, কিন্তু সি পয়েন্ট কিন্তু এক মানে সে ভার্টিক্যালি ডিফ্লেকশন বা ডিসপ্লেসমেন্ট অ্যালাউ করে না, তাই সে যায় তার জায়গায় ফিক্স, তাই এই পুরোটা একটা স্ট্রেট লাইন। কিন্তু এটা যেহেতু উপরে উঠলো, ঠিক এইখানে একটা অ্যাঙ্গেল যেহেতু তৈরি হয়েছে, সি পয়েন্ট কিন্তু রোলার সাপোর্ট, সেও কিন্তু একটা অ্যাঙ্গেল কি করবে, অ্যালাউ করবে, তাই সেও এদিকে সরে যাবে, কারণ দুই পাশের স্লোপটা তার সমান হইতে হবে। আবার ডি পয়েন্টে যেহেতু রোলার, সেও কি করবে, একটা স্লোপ অ্যালাউ করবে, তাই এটা কার্ভলি মিলে যাবে। আবার ডি এর বাম দিকে যেহেতু স্লোপ অ্যালাউ করছে, ডান দিকেও সমপরিমাণ স্লোপ অ্যালাউ করবে, তাই এদিকে সে আগায় গেল। একইভাবে ইতে ফিন সাপোর্ট হওয়ার কারণে সেও তো একটা রোটেশন অ্যালাউ করবে, তাই সেও রোটেশন অ্যালাউ করলো, এবং এটা কার্ভলি মিলে গেল, মানে একটা ভেল শেপ হয়ে গেল। আর ই এর ডান দিকেও আমি কি জানি, বাম দিকের সমপরিমাণ স্লোপ তৈরি হবে, এই স্লোপ তৈরি হলো, এরপরে যেহেতু ফ্রি এন্ড একদম স্ট্রেট লাইন মিলে গেল। বুঝতে পারছিস? জি ভাইয়া। জি ভাই। হ্যাঁ হ্যাঁ, বলবা কিছু? বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, এগুলো একটু মুছে দিই। এরপরে যেটা বলতেছি আরডি, ঠিক আছে? আরডি তে কি ঘটলো, একইভাবে আরডি আমি এক ইউনিট উপরে তুলবো। আরডি যদি এক ইউনিট উপরে তুলি, খেয়াল করেন এটা যেহেতু একটা বিম, কন্টিনিউয়াস বিম, সে যেহেতু একটু উপরে উঠে গেছে, তাইলে তারে আমি এরকম ভাবে ব্যান্ড করাই দিতে পারি, এরকম সে ব্যান্ড হয়ে গেল। এখন তার ডান দিকে ই পয়েন্ট আছে, ই তো রোটেশন অ্যালাউ করে, তাই সে একটা রোটেশন অ্যালাউ করলো এবং সেটা একটা কার্ভে মিলবে। তার ডান দিকেও তাহলে রোটেশন সে অ্যালাউ করে, মানে সমপরিমাণ স্লোপ তৈরি হবে, এবং যেহেতু ফ্রি এন্ড একদম স্ট্রেট লাইন মিলে গেল। একইভাবে আহ এইদিকে যখন আগাইতেছে, তখন সি পয়েন্ট আমার রোলার, সে কি করতেছে, রোটেশন অ্যালাউ করতেছে, তাই সেও কার্ভলি আগাইলো, এবং তার বাম দিকেও একই পরিমাণ স্লোপ হওয়ার কারণে সেও রোটেশন অ্যালাউ করলো। একইভাবে বি পয়েন্টে বি পয়েন্টে হচ্ছে রোটেশন যেহেতু অ্যালাউ করবে, সেও তো এরকম ভাবে আগাবে এবং কার্ভলি মিলে যাবে, এবং তার বাম দিকে কি হইতেছে, একবারে স্ট্রেট লাইন মিলে যেতেছে। ঠিক আছে? যদি জি ভাইয়া ঠিক আছে। যদি তারপরেরটা দেখি, এটা একটু বোঝার ব্যাপার আছে। ভিভিএল, ভিভিএলটা কারো বুঝতে অসুবিধা হইতেছে কিনা একটু দেখেন তো। জি ভাইয়া, এটা একটু এটা কঠিন আপনারা লাগতেছে। আগে পড়ে আসছেন, অর্থাৎ বি পয়েন্টের লেফটে, ঠিক আছে? এখন লেফট যখন বলে আর রাইট যখন বলে শিয়ারের ক্ষেত্রে, তখন একটা ঝামেলা তৈরি হয়। ঝামেলাটা কিরকম, আমরা যদি একটু দেখি, যে ধরে নেন এই পয়েন্টটা হচ্ছে আমার বি, ঠিক আছে? তো বি এর লেফট বলতে বোঝায় লেফটের এত কাছে যে একদম জিরোর কাছাকাছি। তো ধরে নিলাম আমরা যদি একটু স্কেলিং করি, যে পয়েন্টটা ঠিক এইখানে, ঠিক আছে, মানে খুব কাছে আর কি, বি এর খুব কাছে বাম দিকে। তো বাম দিকে যেহেতু হয়, আমি জানি ওই শেয়ার করলে কি করি, ওইটারে অর্ধেক করি, অর্ধেক করে বাম দিকটা নিচে নামাই, ডান দিকটা উপরে উঠাই। এখন যেহেতু এটা খুব জিরোর কাছাকাছি, তাই বাম দিকটা সর্বোচ্চ পরিমাণ নিচে নামবে, ডান দিকটা অল্প একটু উপর উঠবে, ঠিক অনেকটা এরকম এরকম তৈরি হইতেছে। ভাই জিনিসটা আরেকবার একটু বলবেন বুঝাবেন? হ্যাঁ হ্যাঁ, এটা একটু একটু বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে, দাঁড়াও আমি ই করতেছি। ধরে নাও যে এটা একটা বিম, ঠিক আছে? এখন
যদি এইদিকে একটা পয়েন্ট হইতো, এখানে একটা রোলার হইতো, সাপোজ এই বি পয়েন্টের ঠিক বামে বলছে আমাকে শিয়ার নিতে, শিয়ার যদি এই একদম এই পয়েন্টে হইতো তাহলে আমি এটার নিচে নামাইতাম, এটার উপর তুইলা এরকম ভাবে কিছু একটা করতাম, তাই তো? জি ভাই। কিন্তু আমাকে ওইরকম বলে না, আমাকে বলছে এটা ঠিক বাম দিকে নিতে। এখন আমি যখন ঠিক তার বাম দিকে নেব, ধরে নিলাম বাম দিকটা হচ্ছে ঠিক এইখানে, আমি যদি আর একটু জুম করি তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে মনে করেন এইখানে আসলাম, ধরে নিলাম এই দিকে, মানে এই দূরত্বটা অনেক কম, খুবই কম, জিরোর কাছাকাছি আর কি ধরে নেন। তো জিরোর কাছাকাছি যদি হয় তাহলে আমি এটারও তো আমি দুই ভাগ করব এইভাবে, তো বাম দিকটা হচ্ছে নিচে নামবে, ডান দিকটা উপর উঠবে। তো যেহেতু এই দূরত্বটা কম, তাই এই পোর্শনটা খুবই অল্প হবে আর এই পোর্শনটা অনেক বেশি হবে। আমি কি বুঝতে পারছি জিনিসটা, নাকি এখনো কনফিউশন? না ভাই, ঠিক আছে। তো জিনিসটা যদি এইরকম হয় তাহলে আপনারা এইখানে একটু দেখেন যে এই ভিভিএল এর এই পয়েন্টটাতে এই যে আমার বি পয়েন্ট, বি ঠিক বাম দিকে, অর্থাৎ আবার ব্ল্যাক স্ক্রিন হয়ে গেল নাকি? হুম। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, বি এর ঠিক বাম দিকটা মনে করো এই এরকম একটা পয়েন্টে আছে, ঠিক আছে? এই ঠিক এই পয়েন্টে আছে মনে করো বি পয়েন্ট, মানে লেফট পয়েন্টটা। তো তার লেফট পয়েন্টটা তো আমার নিচে একদম নামবে, আর তার বাম দিকটা একটু উপর উঠবে, যেটা জিরোর কাছাকাছি, তাই আসলে দেখাই যাইতেছে না। বুঝতে পারছি? জি ভাইয়া। এখন এখন বুঝতে পারছি কিনা? জি ভাইয়া, বুঝতে পারছি এটা। আচ্ছা, যেহেতু বাম দিকটা নিচে নামা গেল, তার ডান দিকে ছিল ফ্রি এন্ড, তো ফ্রি এন্ড যেহেতু সে তো ভার্টিক্যালি ডিসপ্লেসমেন্ট অ্যালাউ করে, তাই সেও নিচে নামা যাবে সমপরিমাণ, এবং এখানে একটা স্ট্রেট লাইন, হরিজন্টাল স্ট্রেট লাইন হয়ে গেল, ঠিক আছে? আর ঠিক এই পয়েন্টটা যেহেতু অল্প একটু উপরে উঠছে, তো লিভারের নীতির মতো আপনারা যারা সিসো খেলছেন, ধরেন এইখানে যদি একটু উঠে তাহলে এইদিকে অনেক বেশি উঠে যাবে, তাই না? জি ভাই। বা নিচে নামা যাবে। তাই এইখানে যেহেতু অল্প উঠছে, তাই এইদিকে সে ম্যাক্সিমাম লেভেলের উপরে উঠে যাবে। আচ্ছা, যদি এটা উঠে তাহলে যে বি এর পরে সি পয়েন্ট ছিল সেটা রোটেশন অ্যালাউ করে, তাই সেও এরকম একটা রোটেশন অ্যালাউ করবে, একটা স্লোপ হবে এবং সেটা কার্ভলি মিলে যাবে। আবার যেহেতু বাম দিকে সমপরিমাণ স্লোপ ডান দিকে দিতে হবে তার, তাই সে কি করবে, এইদিকে আগাবে। একইভাবে পরেরটাও রোলার সাপোর্ট, তাই সেও একটা কি রোটেশন অ্যালাউ করে, সেটা কার্ভলি মিলবে। তারপর একটা হিল সাপোর্ট, সেও রোটেশন অ্যালাউ করবে, এবং এরপরে যেহেতু ফ্রি এন্ড, একদম স্ট্রেট লাইন মিলে যাবে। এতটুকুতে কি কারো কোনো অসুবিধা আছে? না ভাই, অল ওকে। এরপরে যদি দেখি আচ্ছা ভাই, শিয়ারটা তো এমনি ওই যে একটু ট্রায়াঙ্গুলার মতো করে নামে না, এটা দেখি বক্স আকারের মতো নেমে গেল। হ্যাঁ, বক্স আকারের মতো নামার কারণটা হচ্ছে তার বাম দিকের কন্ডিশনটা, পরের জয়েন্টের কন্ডিশনটা আমাকে দেখতে হবে আর কি, বুঝছো? আচ্ছা পরের আচ্ছা। জয়েন্টের কন্ডিশনটা কি ছিল, ফ্রি এন্ড ছিল। হুম হুম। যদি সেটা কোনো সাপোর্টের সাথে হচ্ছে যুক্ত থাকতো, মানে তাহলে তো সে নিচে নামতো না, কিন্তু রোটেশন অ্যালাউ করতো, তখন হচ্ছে সেটা, মানে আমি তোমার প্রশ্নটা বুঝতে পারছি, ধরে নাও আহ, ঠিক এই পয়েন্টে হচ্ছে একটা সাপোর্ট ছিল। হুম। হ্যাঁ, একটু ধরো, স্কিনে কি সাদা হয়ে গেছে নাকি? জি ভাই, সাদা। আচ্ছা, আমি একটা কাজ করি,
এবার আসছে, দাঁড়ান। এবার আসছে না? জি ভাই আসছে। মানে একটু লোডিং নিতেছে তো তাই। ঠিক এখানে খেয়াল করেন যে মিকদাম যেটা বললা যে যদি এখানে বক্সের মতো কেন হলো, যে যদি ধরো এই বি পয়েন্টটাতে, মানে সরি প্রথম যে পয়েন্ট আছে এ পয়েন্ট বলা যায়, এইখানে যদি ফিক্স একটা কিছু থাকতো তো তখন তো সে নিচে নামতো না, কিন্তু এই পয়েন্টটা যেহেতু নিচে নামছে সে কি করতো, রোটেশন অ্যালাউ করে দিত, যদি রোলার হইতো আর কি বা কিছু একটা, তখন সেটা ট্রায়াঙ্গুলার শেপ বা এরকম কিছু একটা হয়ে যেত। বুঝতে পারছি মিকদাম? জি ভাই, জি ভাই। ওকে, এরপরে যেটা করতে পারি যে ভিসিএল, অর্থাৎ সি পয়েন্টের এল, একইভাবে সি পয়েন্ট যেহেতু এইটা, ধরে নিলাম তার একটু লেফটে হচ্ছে আমি সেই কাট এইটা করলাম আর কি কাট, তো এইটা নিচে ম্যাক্সিমাম লেভেলে নামবে আর এটা মিনিমাম লেভেলে উপরে উঠবে। যেহেতু নিচে নামলো, এই পয়েন্টটা কি ছিল, রোলার, তো সে কি করবে, নিজে হচ্ছে ভার্টিক্যালি মুভ করবে না, কিন্তু রোটেশন অ্যালাউ করে দেবে, যেটা মিকদাম বললাম ট্রায়াঙ্গেলের মতো হয়ে যাবে। তাই সে এভাবে মিলে গেল। আর যেহেতু এখানে একটা স্লোপ তৈরি হয়েছে বা বলা যায় একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, একই পরিমাণ স্লোপ সে অন্যদিকে অ্যালাউ করবে এবং সে উপরে একদম স্ট্রেট লাইন উঠে যাবে, কারণ ওই পাশটা একদম মুক্ত আছে আর কি, ফ্রি এন্ড আছে। তো এই এখন ডানের চিন্তা করি, এটা যেহেতু অল্প পরিমাণ উপরে উঠছে, তার ডান দিকে ম্যাক্সিমাম লেভেলে সে ওঠার চেষ্টা করবে, তাই এদিকে একটা স্লোপ সে তৈরি করবে। এইদিকেও যেহেতু রোলার ছিল, তাই সেও কি করবে, একটা অ্যাঙ্গেল অ্যালাউ করবে, তাই এটা কার্ভলি মিলে যাবে আর কি। ওইদিকেও হিঞ্জ সাপোর্ট ছিল, সেও কার্ভলি মিলবে এবং at last এরকম হয়ে যাবে। এতটুকুর মধ্যে বা এই এতক্ষণ যতগুলা ইনফ্লুয়েন্স ডায়াগ্রাম আঁকা হয়েছে এর মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। ভাই কোনো একটা মানে বিএসসি এর মাঝ বরাবর, মানে কোনো সাপোর্ট না, মাঝ বরাবর কোনো একটা পয়েন্টে যদি শিয়ার বের করতে চাই, শিয়ারের ডায়াগ্রামটা কিরকম হবে একটু যদি দেখেন। ওকে ওকে, দারুন, দেখি একটু বলো কোনটাতে করবা। ধরো জি পয়েন্টে করলাম, তাই না? জি ভাই, যে কোনো একটা মাঝে মাঝে একটা পয়েন্টে দেখা যায়। আচ্ছা ধরে নিলাম জি পয়েন্ট, এই ঠিক এইখানে। জি পয়েন্ট যখন হইতো আমি ওইটারে কাইটা অর্ধেক করে ফেলতাম, যেহেতু মাঝ বরাবর আছে, ধরে নিলাম সমপরিমাণ উঠছে, ধরে নিলাম সমপরিমাণ না, ওইটা একটু জাস্ট চোখের আমার কাছে দিলেই হচ্ছে। এখন এইটা যেহেতু উপরে উঠলো, অর্থাৎ তার ডান দিকটা উপরে উঠছে, তাহলে বাম দিকটা কি, যেহেতু এটা কার্ভ হবে না, স্ট্রেট লাইন হয়ে এদিকে মিলে যাবে। এটা কি আমি বুঝতে পারছি? অর্থাৎ ডান দিকটা উপরে উঠলো, বুঝছো? ডান দিকটা উপরে ওঠার কারণে যেহেতু এর পরে হিঞ্জ সাপোর্ট আছে, সে রোটেশন অ্যালাউ করে দিবে, তার মানে সে কি স্ট্রেট লাইনে হচ্ছে মিলে যাবে। এবং এরপরে কি হবে, যেহেতু ফ্রি হ্যান্ড আছে, তো একদম স্ট্রেট লাইন সোজা আগায় গেল। এরপরের অংশটা দেখি যে বাম দিকে কি ঘটলো। বাম দিকে হচ্ছে সেম নিচে নামলো, নিচে যেহেতু নামছে সে কি করবে, ডি তো আর নিচে নামতে পারবে না, ডি একটা সাপোর্ট, তো সে কি করছে, রোটেশন অ্যালাউ করে দিছে, অর্থাৎ এখানে একটা রোটেশন অ্যালাউ করছে। এখন তারপরেও তো একই রকম স্লোপ সে আগাবে। এখন তারপরে কি আছে, সি আছে, সি তো ভার্টিক্যালি মুভ করবে না, সেও রোটেশন অ্যালাউ করবে, তাই এই সেও রোটেশন অ্যালাউ করবে। এখন দুইটারে জাস্ট আমরা কার্ভ করে মিলাই দেব, ঠিক আছে? একইভাবে সেও কি করবে, আমার সমপরিমাণ স্লোপ নেবে, একই পরিমাণ বিও আমার কি করবে, রোটেশন অ্যালাউ করে দেবে, এবং এটা কার্ভলি মিলে যাবে, কিন্তু বি থেকে এ পর্যন্ত আবার এরকম একটা স্ট্রেট লাইন হয়ে যাবে আর কি। বুঝতে পারছি? জি ভাই, মানে যে পয়েন্টটা কাটবো এখানে কার্ভ হবে না, মানে স্ট্রেট লাইন আকারে মিলবে। ওটা ডিপেন্ড করে, কার্ভ হইতে পারতো যদি ধরো ই হইতো, ফিক্স সাপোর্ট থাকতো তার পাশে, তখন আবার কার্ভ হয়ে যেত। কিরকম যদি একটু বলি, যেমন ধরো এইখানে একটা
হিঞ্জ সাপোর্ট আছে, এইখানে একটা ফিক্স সাপোর্ট আছে, তাহলে ঠিক তার মাঝ বরাবর যদি আমি কাটতাম, বুঝতেছো? তাহলে জি এই ভাইয়া। পাশটা তো জি ভাই। উপরে উঠে যাইতো আর নিচের পাশটা নিচে নেমে যাইতো, তাহলে এইটা কি হতো, যেহেতু হিঞ্জ সাপোর্ট আছে সে কি করতো, আমার সরি বেশি গেছে গা। সে অ্যাঙ্গুলার একটা ডিসপ্লেসমেন্ট দিয়ে তার কোনাকুনি বা মানে ইনক্লাইন্ড একটা লাইন দিয়ে সে মিলিয়ে দিতে পারতো। কিন্তু ঠিক এই পয়েন্ট থেকে এটা তো কি ফিক্স সাপোর্ট, সে তো আর রোটেশনাল করতেছে না, করতেছে করতেছে না, তো সে কি করবে, না জিরো ভাই। স্লোপ থেকে শুরু করবে, জিরো স্লোপ থেকে সেটা এইভাবে চলে আসবে। বুঝতে পারছি? জি ভাই। আমি নয় আগাইতে পারি না ঠিকঠাক, আর একটু দেখাই দিচ্ছি। মানে সে তো স্লোপ এলাও করবে না, স্লোপটা শুরু হবে তার থেকে কিছুটা দূরে গিয়া, জিরো থেকে শুরু হয়েও এরকম কার্ভলি হয়ে এরকম আসবে তখন। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একদম স্ট্রেট লাইন হবে, কারণ এইখানে সে একটা রোটেশন এলাও করতেছে। বুঝছি? জি ভাই। আরো কোনো কনফিউশন আছে? না ভাই, না ভাই কনফিউশন নাই, কিন্তু ভাই ওই ভিসিআর হইলে কি করবো স্যার? ভিসিআর রাইট হইলে ওকে, যদি রাইট হয় ভালো কোশ্চেন। যদি রাইট হইতো ভিসিআর সি পয়েন্টে, তাহলে তার ঠিক রাইটে আমরা একটু কাটতাম। রাইটে যদি কাটি তাহলে রাইটে ম্যাক্সিমাম লেভেলের উপর উঠবে আর লেফটে মিনিমাম লেভেলের উপর উঠবে, ঠিক আছে? এখন এই যদি কন্ডিশন হয় তখন সে কি করবে, যেহেতু ডি পয়েন্ট রোটেশন অ্যালাউ করে তাহলে সেই দিকে আগাইলো, এবং ডি যেহেতু রোটেশন অ্যালাউ করে সেও আগাবে, ই তে রোটেশন অ্যালাউ করতেছে সে কার্ভলি মিলবে, আর এফ তো ফ্রি এন্ড তাই একবারে উপরে উঠে যাবে। বুঝতে পারছি? হ্যাঁ ভাই আরিয়ান বুঝছি। জি ভাই। আর সি রাইট, ওই যে লেফটে তো বুঝাও, রাইট পার্টটাতে এটা যেহেতু অল্প পরিমাণ উঠছে তাহলে ওই পরিমাণ ম্যাক্সিমাম লেভেলের উপরে ওঠার চেষ্টা করবে, আবার একই পরিমাণ এইখানে রোটেশন অ্যালাউ করার কারণে সেটা কার্ভলি মিলবে, আর এইটা একদম স্ট্রেট লাইন নিচের দিকে চলে যাবে। বুঝছি? জি ভাই। ভাই সি থেকে ডি এটা কি ভাই স্ট্রেট লাইন নাকি কার্ভ পার্ট করছেন? সি থেকে ডি স্ট্রেট লাইন হবে এই ক্ষেত্রে, কিছুটা জি কার্ভ হওয়ার সম্ভাবনা আছে, তবে ওইটা ধর্তব্যের মধ্যে পড়ে না, ওইটা একদম স্ট্রেট লাইনই হয় আর কি, যেহেতু সে রোটেশনে আছে। মানে এইখান থেকে এটা একদম স্ট্রেট লাইনে হবে কারণ সে রোটেশন অ্যালাউ করে, কিন্তু এইখান থেকে হচ্ছে কার্ভটা শুরু হবে। বুঝছেন? এটা জি স্ট্রেট ভাই। লাইন হবে, আপনারা স্ট্রেট লাইনের মতো আগাবেন। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এখন যে ব্যাপারটা দরকার সেটা হচ্ছে এটার সাথে হচ্ছে আপনাদের একটা লোড দিয়ে দেবে, অনেক সময় ফাইনালেও দিতে পারে অথবা কোনো একটা কিছু দিয়ে দিতে পারে, এবং সেটা বলবে হচ্ছে একটা পয়েন্টে, যে ধরেন জি পয়েন্টের রেসপেক্টে, এটা এই ম্যাচটা করা হচ্ছে জি পয়েন্টের রেসপেক্টে, ঠিক আছে? জি পয়েন্টে যেটা হয় যে জি পয়েন্টের রেসপেক্টে আপনাদের ইনফ্লুয়েন্স লাইন আঁকতে বলবে, এবং সেটাতে একটা লাইভ লোড দেওয়া থাকবে, একটা ডেড লোড দেওয়া থাকবে, এবং একটা কনসেন্ট্রেট লোড দেওয়া থাকবে। সেটার জন্য আমাদের যেটা করতে হবে, জি এর জন্য মোমেন্ট জি অথবা কিছু একটা মোমেন্ট জি এর জন্য যে ইনফ্লুয়েন্স ডায়াগ্রামটা, আমরা সেটাকে তখন কনসিডার করব। বুঝতে পারছি? এখন সেটার উপরের দিকটা তো আমরা জানি পজিটিভ এবং নিচের দিকটা নেগেটিভ। পজিটিভ যে লাইনটা আছে সেটার মধ্যে শুধুমাত্র লাইভ লোড পড়বে, আর সম্পূর্ণটার মধ্যে হবে হচ্ছে ডেড লোড, এবং যেই পয়েন্টের মোমেন্ট নিব সেই পয়েন্টে পড়বে হচ্ছে আমার কনসেন্ট্রেট লোড। এতটুকু কি আমি বুঝতে পারছি কিছুটা? হ্যালো? বুঝতে আরেকবার একটু বলে দেন। আচ্ছা, ধরে নেন এই পুরো ম্যাটটার মধ্যে বলছে হচ্ছে রিঅ্যাকশন অফ ই, এই পয়েন্টের মানে মানে এই যেই ইনফ্লুয়েন্স লাইন তার উপর হচ্ছে আমার ডেড লোড, লাইভ লোড এবং কনসেন্ট্রেট লোড গুলা দেওয়ার জন্য। তো আমি প্রথমে তখন কনসিডার করব কারে, এই যে আর ই রে। কারণ আর এর পজিটিভ জোন কি কি আছে, এই ঠিক বি থেকে সি জোনটা পজিটিভ, এবং ডি থেকে এফ পুরোটাই হচ্ছে আমার পজিটিভ। বুঝতে পারছি?
তো যেহেতু পজিটিভ এই পুরোটা আছে, এই পুরোটা জুড়ে হচ্ছে আমি লাইভ লোড, নিচে খেয়াল করেন সম্পূর্ণটাতে আছে হচ্ছে 20, এই যে দেখেন সম্পূর্ণটাতে 20 দেওয়া আছে, এটা হচ্ছে ডেড লোড, আর লাইভ লোড দেওয়া আছে এক্সট্রা 25, তার মানে মোট হচ্ছে 45। বুঝতে পারছি? মানে ইউডিএল লাইভ লোড দেওয়া আছে 25, এখন সেই 25টা হবে শুধুমাত্র পজিটিভ জোনটার জন্য, এই যে ঠিক ডি থেকে এফ পর্যন্ত আর বি থেকে সি পর্যন্ত, তাই এতটুকুর জন্য 45, আর এই যে এখানে 45। আর যেহেতু বলছে ই পয়েন্টের রিঅ্যাকশন, তাহলে ই পয়েন্টই হবে একটা কনসেন্ট্রেট লোড, কত আমাদের দেওয়া ছিল হচ্ছে 100। আমি কি বুঝতে পারছি? তাই আবার বলবো, আবার বলুন হ্যালো ভাই, আরেকবার একটু বলে দেন, মানে ধরতে পারি কোনটা কোনটা নোট করবেন। বলি প্রশ্নে বলে দেওয়া থাকবে হচ্ছে আপনাদের যে একটা লাইভ লোড দেওয়া থাকবে, একটা ডেড লোড দেওয়া থাকবে, একটা কনসেন্ট্রেট লোড দেওয়া থাকবে, এবং বলবে একটা নির্দিষ্ট পয়েন্টের ইনফ্লুয়েন্স থাকবে, হতে পারে সেটা মুভমেন্ট, হতে পারে সেটা রিঅ্যাকশন, হতে পারে সেটা শিয়ার, যে ওই ইনফ্লুয়েন্স লাইনের সাপেক্ষে তুমি লোডগুলারে ওইখানে বসাও। ঠিক আছে, আপনারা যদি প্রিভিয়াস কোশ্চেন দেখেন তাহলে দেখতে পাবেন। তো এই ক্ষেত্রে আমি কনসিডার করতেছি আর ই। ঠিক আছে, তো যেহেতু আর ই, তো আর ই মানে রিঅ্যাকশন অফ ই এর যেই ইনফ্লুয়েন্স লাইন, সেখানে আমার পজিটিভ জোন কোনখানে আছে যাওয়ার? ভাই ডি থেকে এফ পর্যন্ত আছে, আর বি পর্যন্ত, আর বি থেকে সি পর্যন্ত। তাই এই জোনটার মধ্যে শুধু লাইভ লোড ইউডিএলটা হবে, আর বাকি সম্পূর্ণটাতে আমার ডেড লোডটা হবে। বুঝতে পারছি? মানে পজিটিভ পোর্শনটাতে ভাই ডেড লোড, লাইভ লোড, লাইভ লোড, হ্যাঁ। আর নেগেটিভ পোর্শনটাতে নেগেটিভ পোর্শন বলে কোনো কথা না, পজিটিভ ছাড়া বাকি যা কিছু আছে সমস্তগুলোর মধ্যে আমার ডেড লোড, মানে ডেড লোডটা পুরো ইউনিট জুড়ে হবে আর কি, মানে বিম জুড়ে হচ্ছে আমার ডেড লোড থাকবে, আর পজিটিভ পার্টটাতে শুধু থাকবে আমার লাইভ লোড। এবং যেই পয়েন্ট বলবে, অর্থাৎ যেমন আর ই বলছে, তাহলে ই পয়েন্টে হচ্ছে আমার কনসেন্ট্রেট লোডটা পড়ে যাবে আর কি, মানে পয়েন্ট লোডটা পড়ে যাবে, এবং তার ভ্যালু দেওয়া থাকবে, আপনার ওই ভ্যালুটা ওইভাবে দিয়ে নেবেন। যেহেতু এখানে আমার ভ্যালু দেওয়া ছিল, ডেড লোড হচ্ছে 20 দেওয়া ছিল, তাই সম্পূর্ণটাতে আমি 20 দিছি, খেয়াল করে দেখেন। আর লাইভ লোড দেওয়া ছিল হচ্ছে আমার 25, তো 20 আর 25 মিলা 45, তাই পজিটিভ জোনগুলোতে হচ্ছে আমার 45। বুঝতে পারছি? জি ভাই। আর হচ্ছে ই পয়েন্টে আমার কনসেন্ট্রেট লোড বলছিল 100, তাই এই যে ই তে হচ্ছে আমার 100 দেওয়া। এখন বলেন এতটুকু থেকে বুঝুন নাই? হ্যাঁ ভাই বুঝছি, এমন এইগুলো তো দেওয়াই থাকবে, এগুলো তো আবার ক্যালকুলেশনের কিছু নাই, তাই না তো? না, এখানে ক্যালকুলেশন কিছু নাই, কিন্তু এর পরে যদি মোমেন্ট ডিস্ট্রিবিউশন দেয়, যে এখন এই বিমটার মোমেন্ট ডিস্ট্রিবিউশন করে, মানে কম্বাইন কোশ্চেন যদি হয়, তারপরে আমরা মোমেন্ট ডিস্ট্রিবিউশন আগাবো। আচ্ছা বুঝতে পারছি? আচ্ছা, এতটুকুর মধ্যে আপনাদের কোনো কিছু জানার আছে কিনা, বা সমস্যা আছে কিনা, কনফিউশন আছে কিনা বলেন, নাকি আরেকটা দেখতে হবে, দেখার প্রয়োজন আছে, নাকি প্র্যাকটিস করবেন না? না ভাই এতটুকু আমার বাকিদের ঠিক আছে ভাই। ওকে, তাহলে আমরা একটু মোমেন্ট ডিস্ট্রিবিউশনে আগাই। এইটা নিয়ে অনেকটা সময় চলে গেছে, আমাদের ক্লাসরুমের সময় মনে হয় শেষ হয়ে যেতেছে, আরেকটা লিংক হয়তো খোলা হইতে পারে। ঠিক আছে, আরেকটা লিংকে আমরা জয়েন দিয়ে দেবো। তার মধ্যে আমরা যেটা করি, মোমেন্ট ডিস্ট্রিবিউশনের একটু বেসিকটা পড়ে ফেলি। ঠিক আছে, মানে যতটুকু না দেখলেই না। ওকে। আচ্ছা, স্ক্রিনে কি দেখা যাইতেছে? জি ভাই, দেখা যায়। আচ্ছা, ওকে, তাহলে মোমেন্ট ডিস্ট্রিবিউশন একদম বেসিক যদি একটু বলি, মোমেন্ট ডিস্ট্রিবিউশনটা আমরা আসলে এখানে স্টিফনেস মেথড ইউজ করে হচ্ছে করতেছি। আর আপনারা বুঝতেছেন মোমেন্ট ডিস্ট্রিবিউশন বলতে বোঝায় আসলে বন্টন করা, একটা জায়গায় একটা মোমেন্ট তৈরি হলে সেটা আশেপাশে ভাগাভাগি করে দেওয়া, ছড়ায় দেওয়া, ওইটাই আসলে মোমেন্ট ডিস্ট্রিবিউশন। তো এটা আসলে ডিপেন্ড করে স্টিফনেসের উপরে, তাই স্টিফনেস সম্বন্ধে আমাদের একটু বিস্তর ধারণা থাকা দরকার। স্টিফনেস জিনিসটা কি? স্টিফনেস বলতে বোঝায় কোনো একটা বস্তুর উপর যদি আপনি বল প্রয়োগ করেন, ফোর্স অ্যাপ্লাই করেন, তাহলে সে তো বিকৃতি হওয়ার চেষ্টা করবে, অর্থাৎ তার মধ্যে একটা ডিফরমেশন হওয়ার চেষ্টা হবে আর কি। তো এই ডিফরমেশন হইতে সে যে বাধাটা প্রয়োগ করে, অর্থাৎ প্রতিরোধ, তার যে একটা প্রতিরোধ ক্ষমতা ওই লোডের এগেইনস্টে, সেটাই মূলত স্টিফনেস। এখন ওই স্টিফনেসটা ডিপেন্ড করে ওই ম্যাটেরিয়ালস এর প্রপার্টির উপরে, ওইটা একটা কনস্ট্যান্ট ভ্যালু আর কি।
প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। তো আমরা ছোটবেলা শিখছি এই মানে পীড়ন বিকৃতির ওই পার্টগুলোতে দেখছিলাম যে যতটুকু যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে এই যে এখানে একটু ছবি আঁকা আছে, যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে তার একটা নির্দিষ্ট পরিমাণ ডিফ্লেকশন তৈরি হয়। যদি ফোর্সের পরিমাণ আরো বাড়াই তাহলে ডিফ্লেকশন আমার সমানুপাতিক হারে বাড়তে থাকে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এফ প্রপোর্শনাল টু ডিফ্লেকশন। এখন এই প্রপোর্শনটারে যদি আমি ইকুয়ালাইজ করতে যাই তাহলে আমাদের একটা কনস্ট্যান্ট চলে আসে, এই কনস্ট্যান্টটাই আমরা বলি মূলত স্টিফনেস। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এখন স্টিফনেসের ব্যাপারটা তো বুঝলাম, এবার একটু ডিফ্লেকশনের দিকে আসি। যে একটা মেম্বারে, অর্থাৎ ধরে নিলাম একটা বিম, একটা হরিজন্টাল মেম্বারে তিন ধরনের ডিফ্লেকশন আমাদের আসতে পারে বা ডিসপ্লেসমেন্ট আসতে পারে। একটা হচ্ছে হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট, এক নম্বরে যেটা দেখতেছেন। দুই নম্বরে আসতে পারে হচ্ছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, এবং সেই ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হওয়ার পরে ওই বিমের কিরকম আকৃতি হয়, যে বললাম ফিক্স সাপোর্টে স্লোপ জিরো হয়ে যায়, এরকম একটা শেপ তৈরি হয়। আর মুভমেন্ট বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যেটা আমরা বলি, যেটা মুভমেন্টের কারণে তৈরি হয়, অর্থাৎ এখানে যদি একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট তৈরি হয় সে ফিক্স এন্ডে গিয়ে স্লোপ জিরো করে এইভাবে মিলিত হয়ে যায়। তো মুভমেন্ট ডিস্ট্রিবিউশনে আমাদের এক নাম্বার আর দুই নাম্বার ডিসপ্লেসমেন্ট নিয়ে কোনো কাজ নাই। এটা আমরা এখন স্ট্রাকচার 3 তে যেটা করতেছি এটা পরে আপনারা করতে পারেন হয়তো বা করবেন ম্যাট্রিক্সের অঙ্কে, এটা তখন লাগবে, এখন আপনাদের লাগবে না। মুভমেন্ট ডিস্ট্রিবিউশনে আমরা শুধুমাত্র এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট নিয়ে কাজ করব। বুঝতে পারছি? মানে 3 নাম্বারটা নিয়ে, এটা নিয়ে আমাদের কাজ, পরেগুলো আমার দেখে লাভ নাই। তো অ্যাঙ্গুলার দিয়ে দিছে হ্যাঁ ম্যাট্রিক্স তো আমাদের দিয়ে দিছে, ওই যে সিএস সি স্কয়ার এস স্কয়ার। আচ্ছা আচ্ছা, ওটা কি ডি এর পরে, মিডের পরে? না ভাই, মিডের পরে, মিডে নাই, ও, মিডে নাই। মিডের পরে এটা হচ্ছে, ঠিক আছে সমস্যা নাই, ওইটা আমরা মিডের আগে পড়তেছি, ওইটা দেখানো যাবে না, সমস্যা নেই। আচ্ছা, এখন আসি যে ধরেন এই যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যখন হয় তখন ওই বস্তুর একটা প্রতিরোধী বল ক্রিয়া করে, ঠিক আছে, ওই পয়েন্টে, ওই মুভমেন্টের এগেইনস্টে, অথবা বলতে গেলে ওই ফোর্সের এগেইনস্টে। সেই জিনিসটার নামই হচ্ছে, ধরেন সেই স্টিফনেসটার নাম আমরা দিই S3, যেটা আপনারা মিডের পরে পড়বেন। যে ভ্যালুটার মানে সেই সূত্রটা একটা প্রমাণ আছে, ওই প্রমাণটা আমাদের পড়ানো হয় না, এটা মানে মাস্টার্স লেভেলে বা হায়ার এডুকেশনে পড়তে হয়। সেই স্টিফনেসটার ভ্যালু হচ্ছে 4EI/L, অর্থাৎ কোন একটা পয়েন্টে একটা বিমের যখন আমি তার অ্যাঙ্গুলারলি ডিসপ্লেসমেন্ট করাইতে যাব, অর্থাৎ বেন্ডিং করাইতে যাব একটা পয়েন্টে, তখন যে স্টিফনেসটা উৎপন্ন হবে সেটার ভ্যালুটা হবে হচ্ছে 4EI/L। এবং এক পাশে যখন S3 উৎপন্ন হবে তার অপর পাশে ঠিক তার অর্ধেক পরিমাণ স্টিফনেস তৈরি হয়, অর্থাৎ 2EI/L। অর্থাৎ যেখানে আমি ডিসপ্লেসমেন্টটা করছিলাম সেইখানে যা হবে তার অপর পাশে তার ঠিক অর্ধেক পরিমাণ স্টিফনেস উৎপন্ন হবে। বুঝতে পারছি? এখানে 4EI/L ছিল, ওই পাশে আমার 2EI/L হয়ে যেতেছে। এখন এটা আমার কাজে লাগবে আর একটু সামনে গিয়ে, তাই একটু আগে আমি একটু বইলা নিলাম। আচ্ছা, আমি তাহলে নতুন একটা লিংক খুলে আপনাদেরকে জয়েন দিতেছি।
আচ্ছা, আমরা কি শুরু করবো? হ্যাঁ ভাই শুরু করুন। ওকে, যেটা বলতেছিলাম যে এখানে অবধি মনে আমরা পড়ছি যে অপর পাশে হচ্ছে তার অর্ধেক পরিমাণ স্টিফনেস তৈরি হয়। এখন আমাদের কিছু জিনিস সম্বন্ধে জানা দরকার। একটা হচ্ছে মেম্বার স্টিফনেস, একটা হচ্ছে জয়েন্ট স্টিফনেস। ঠিক আছে, মেম্বার স্টিফনেস যেটা হয় এটা তো আপনারা একটু আগে দেখলেন যে ধরেন এবি একটা যদি মেম্বার থাকে তো তার সম্পূর্ণটার জন্য সেটা কে এবিও হইতে পারে কে বিও হইতে পারে, মানে স্টিফনেস অফ এবি স্টিফনেস অফ বি এর পুরোটাই হচ্ছে 4EI/L। এখন জয়েন্ট স্টিফনেস বলতে কি বোঝায়? জয়েন্ট স্টিফনেস বলতে বোঝায় ধরেন একটা জয়েন্টের সাথে যতগুলা মেম্বার আছে সেই সবগুলা মেম্বারের যে স্টিফনেস তার সমষ্টি হচ্ছে ওই জয়েন্টের জন্য স্টিফনেস। খেয়াল করলে দেখেন এখানে এই বিন্দুতে তিনটা জয়েন্ট আছে, তিনটা মেম্বার আছে, এদিকে একটা এদিকে একটা এদিকে একটা, এবং প্রত্যেকটা লেংথ ধরেন আলাদা, L1 L2 L3 বা এরকম কিছু একটা, এবং তিনটার জন্য যে আলাদা আলাদা স্টিফনেস গুলি আছে তারা যখন মানে ব্যান্ড হইতে চাইবে ওই জয়েন্ট একাই হচ্ছে এই তিনটাকে রেজিস্ট করতে চাইবে আর কি। তাহলে এই সবগুলার যে স্টিফনেস সেটার সামেশনটাই হচ্ছে এতে উৎপন্ন হবে, অর্থাৎ জয়েন্ট স্টিফনেস হবে তিনটার সমষ্টি। বুঝতে পারছি? হ্যালো? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এখন সাপোর্ট এবং ফ্রি এন্ডের কিছু কন্ডিশন আছে, এটা আমরা একটু আলাদা করে জেনে নিই। ধরে নেন যখন সাপোর্টে একটা জয়েন্টের মতো অবস্থা থাকে, ধরেন এই পয়েন্টটা একটা সাপোর্টের জয়েন্ট, তার আমি বলছি যে জয়েন্টে হচ্ছে টোটাল স্টিফনেস এর সমষ্টিটাই হচ্ছে ওই জয়েন্টের স্টিফনেস। তো যখন সাপোর্ট হয়, ফিক্স সাপোর্ট হয়, তার বাম দিকে অর্থাৎ সাপোর্টের মানে দেয়ালের দিকে আর কি, বিমের দিকে না, সেখানে ইনফিনিটি পরিমাণ স্টিফনেস সে সহ্য করতে পারে। এবং তার বাম দিকে ডান দিকে যেই মানে মেম্বারের স্টিফনেস আছে সেটা তো আছেই, তাহলে তার টোটাল স্টিফনেস হচ্ছে আসলে ইনফিনিটি পরিমাণ। বুঝতে পারছি? হিঞ্জের মধ্যে সেম, কিন্তু মানে হিঞ্জের একটা বিষয় হচ্ছে সে তার বাম দিকে আসলে 0 পরিমাণ স্টিফনেস দেয়, আর তার ডান দিকে ওই যে মানে তার অপর পাশে যেটা আছে মেম্বারের স্টিফনেস সেটাই থাকে। তাহলে জয়েন্টের যদি আমি বলি যে এ যদি একটা জয়েন্ট হইতো তার স্টিফনেস শুধুমাত্র ওই একটাই হইতো, রোলারেও সেম ওই একটাই তার স্টিফনেস থাকতো, কারণ তার বাম দিকে হচ্ছে 0। বুঝতে পারছি? তো এখন ফ্রি এন্ড হইলে কি হইতো? ফ্রি হ্যান্ড হলে আসলে কোনো স্টিফনেসই হয় না সেটা একবারে, কারণ ফ্রি এন্ড তো আসলে কোনো জয়েন্টই না, এটা একটা জয়েন্টলেস। তো সেইখানে আসলে ডিফ্লেকশন মানে স্টিফনেস হয়ই না, এটা 0 হয়ে যায়। এটা একটু সামনে গেলে আমরা বুঝতে পারবো একটা এক্সাম্পল দেখলে। এখন আসি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আসলে কি। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটাই মূলত হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য সবচেয়ে মূল বিষয়, যে একটা জায়গায় মুভমেন্ট হইলে ওই মুভমেন্ট কোন মেম্বার কতটুকু নিবে বা কোন সাপোর্ট কতটুকু নিবে, ওইটা কত অংশ কোন রেশিওতে নিবে, ওই ফ্যাক্টরটাই হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। যেমন ধরেন আমরা ছোটবেলায় পড়ছিলাম না যে মিক্স ডিজাইনের ক্ষেত্রে পড়ছিলাম যে 1:2 সরি ওই যে সিমেন্ট বালি খোয়ার যে রেশিওটা আমরা পড়ছিলাম, মনে আছে? যে 1:2:4 যদি হইতো, তাহলে আমি যদি বলতাম যে এখানে সিমেন্ট কতটুকু আছে, তাহলে আমি মানে সিমেন্টের ফ্যাক্টরটা কত, তখন আমি নিচে কি করতাম টোটালটারে যোগ করে দিতাম, অর্থাৎ ধরেন নিচে হচ্ছে আমার 7, সিমেন্টের জন্য উপরে হয়ে যেত 1। আমি কি বুঝতে পারছি জিনিসটা? জি ভাইয়া। তাহলে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা অনেকটা এমন, যেই মেম্বারে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর নিতেছেন যে ডিরেকশন বরাবর, ওই মেম্বারটা যে জয়েন্টের সাথে আছে ওই জয়েন্টের টোটাল যে স্টিফনেসটা সেটা হবে নিচে, এবং উপরে হচ্ছে ওই মেম্বারের স্টিফনেসের যে ইন্ডিভিজুয়াল স্টিফনেস সেটা। একটু উদাহরণ যদি আমি দেখি, ডান দিকে আছে যে ABCD একটা ফ্রেম এখানে দেওয়া আছে, আপনারা দেখতেছেন যে এ পয়েন্টে যদি আমি বলি যে এ থেকে বি আমি একটা স্টিফনেস বের করব, তাহলে তার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা কি হবে? তাহলে এ জয়েন্টের টোটাল যে স্টিফনেস সেটা হবে নিচে যেটা এখানে আছে, এবং উপরে হবে ওই এবির ইন্ডিভিজুয়াল যে স্টিফনেসটা মেম্বারের যে স্টিফনেসটা, এই হচ্ছে সেটা। বুঝতে পারছি? একইভাবে এসির জন্যও, এসি যেহেতু এ সেম একটা জয়েন্ট, তাই নিচে হচ্ছে টোটাল স্টিফনেস, উপরে হচ্ছে তার ইন্ডিভিজুয়াল এসির জন্য মেম্বার স্টিফনেস যেটা সেটা।
এডির জন্য হচ্ছে নিচে টোটালটা, এবং উপরে হচ্ছে এডির জন্য যে ইন্ডিভিজুয়াল স্টিফনেস সেটা মেম্বার স্টিফনেস। এখন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর তাহলে সাপোর্টে কি হবে, যেমন ফিক্স সাপোর্টে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 0 হওয়ার কথা। কেন? কারণ নিচে হচ্ছে ইনফিনিটি পরিমাণ আসতেছে, মানে টোটাল তার স্টিফনেস ইনফিনিটি পরিমাণ, ঠিক আছে? তো কোনো কিছুর ইনফিনিটি দিয়ে ভাগ দিলে আসলে সেটা 0 হয়ে যায় আলটিমেটলি। হিঞ্জের ক্ষেত্রে যেহেতু তার ডান বাম দিকে হচ্ছে 0, ডান দিকে শুধুমাত্র একটাই আছে, তাহলে টোটালও আসলে 0 প্লাস ওই যে একটা আর উপরে ইন্ডিভিজুয়ালি একটা, তার মানে হিঞ্জ যদি আমার মানে কোনো এন্ডে যদি হিঞ্জ থাকে তাহলে তার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আসলে 1 হয়ে যায়। রোলারের ক্ষেত্রেও সেম, সেটাও 1 হয়ে যায়। আর ফ্রি এন্ড থাকলে তার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আসলে 0 হয়ে যায়। বুঝতে পারছি এতটুকু? রেসপন্স করেন যদি মানে আপনাদের কোনো কনফিউশন থাকে, রেসপন্স করেন, কারণ আমিও যে সব জানি এরকম না, আপনার প্রশ্ন থেকে আমিও কিছু শিখতে পারবো। এখন আসি ফিক্সড এন্ড মুভমেন্টের ক্ষেত্রে যেটা হয়। ফিক্সড এন্ড মুভমেন্টের এই দুইটা সূত্র আমরা ভার্টিক্যাল মেথডে পড়ছিলাম এর আগে, অ্যাপ্রক্সিমেট একটা ইয়েতে সাবজেক্ট স্যার আমাদের পড়াইছিল, আপনারা আগের কোর্স হয়তো পড়ছিলেন স্ট্রাকচার 1 এ, যেটা জানেন যে কোনো মেম্বার যখন আমরা কনসিডার করব ধরে নিব দুই পাশ তার ফিক্স এন্ড মানে আছে, ফিক্স এন্ড সাপোর্ট আছে, এবং যদি পয়েন্ট লোড হয় সেক্ষেত্রে তার সাপোর্টের যে রিঅ্যাকশন সেটা হবে p/2, এই পাশে হবে p/2, কিন্তু মোমেন্ট হবে হচ্ছে pl/8, এবং ডান দিকে হবে নেগেটিভ pl/8, এটা আমরা জানি। একইভাবে যখন ইউডিএল হয়ে যাবে তখন সেটা হবে wl²/12 -wl²/12, আর এখানে wl/2, এগুলো আপনারা জানেন, তাও একবার একটু জাস্ট বলে দাও। এখন ডিস্ট্রিবিউশনের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে ফিক্স সাপোর্ট কখনো মানে সে কি করে না, শেয়ার করে না মানে তার যে মুভমেন্ট, ফিক্স সাপোর্ট হচ্ছে একাই পুরোটা নিয়ে নিতে সক্ষম, ওই যে আপনারা যেটা দেখলেন একটু সে ইনফিনিটি পরিমাণ স্টিফনেস নিতে পারে। তো সে কি করে না, তার এখানে যদি কোনো স্টিফনেস উৎপন্ন হয়, কোনো মুভমেন্ট উৎপন্ন হয়, সে আসলে তার সাথে যেই ফিক্স সাপোর্ট বা অন্য কোনো সাপোর্ট সিন সাপোর্ট সে কি করে না, ওইটারে তার শেয়ার করে না বা তারে দেয় না, মোমেন্টটা সে ডিস্ট্রিবিউশন করে না। কিন্তু হিঞ্জ কি করে, সে তার পাশে যেই থাকুক, ফিক্স থাকুক অথবা রোলার থাকুক, সে কি করে ওই ডিস্ট্রিবিউশনটারে অ্যালাউ করে, অর্থাৎ তার অর্ধেক পরিমাণ, একটু আগে যেটা দেখছিলেন 4EI/L আর 2EI/L, সে অর্ধেক পরিমাণ মুভমেন্ট কি করে তার পাশের সাপোর্টের দিকে শেয়ার করে। রোলারও একই কাজ করে, রোলারও তার পার্শ্ববর্তী যে সাপোর্ট আছে সেখানে তার হচ্ছে মুভমেন্টের অর্ধেক পরিমাণ কি করে আর কি ডিস্ট্রিবিউশনটা করে দেয়। তো মোটামুটি এতটুকু হচ্ছে আমার একটু বেসিক্স। এখন আমরা একটু একটা ম্যাথের দিকে যাই। এখানে একটা ম্যাথ করা আছে, দেখেন আপনারা একটু রিলেট করতে পারেন কিনা। যে এখানে একটা বিম আছে এবিসি, যার ডান দিকে হচ্ছে এখানে ফিক্স আছে, রোলার আছে, একটা হিঞ্জ আছে, পুরোটা ইউডিএল, একটা পয়েন্ট লোড আছে 200। তো প্রথমে আমাদের যেটা করা উচিত, মেম্বার স্টিফনেস গুলো আমরা বের করে ফেলবো। হ্যাঁ, মেম্বার স্টিফনেস যদি আমরা বের করি, এখানে আপনারা একটা কাজ করতে পারেন আপনাদের সময় বাঁচানোর জন্য, যেটা করতে পারেন যে মেম্বার আর জয়েন্টের স্টিফনেস আসলে বের করার প্রয়োজনই পড়ে না, সরাসরি ডিফ্লেকশন এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরে চলে যেতে পারেন। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর লিখে উপরে মেম্বার নিচে টোটালটা লিখে হচ্ছে করে ফেলতে পারেন। কিন্তু যেহেতু একটু ডিটেলসে করতেছি তাই একটু আলাদা আলাদা করে করি। মেম্বার যদি বলি যে প্রথমে এবি মেম্বারের স্টিফনেস কি, এবি মেম্বারের যেটা আছে নিচে হচ্ছে 4, লেংথ হচ্ছে আমার 4, আর উপরে আছে 4EI, নিচে 4, তাই 1EI চলে আসছে। এটা কি বুঝতে পারছি? হ্যালো, হ্যাঁ, তো 4EI ছিল উপরে আর নিচে লেংথ আছে তার। হ্যাঁ ভাই বুঝেছি ভাই, তাহলে সরাসরি 1। আর আরেকটা মেম্বার হচ্ছে বিসি বা সিবি যেটাই বলি, তার উপরে 4EI, নিচে লেংথ আছে 5 মিটার, তাই 4/5EI। এখন জয়েন্টে যাই, আমার 3টা জয়েন্ট আছে এখানে দেখতে পেতেছি। যেহেতু বলছিলাম যে হিঞ্জ যেহেতু আছে, হিঞ্জ যদি একটা সাইডে থাকে, একটা ফ্রি এন্ডে থাকে, তাহলে তার স্টিফনেস আসলে ওই যে এরকম একটাই হবে, তার একটা মেম্বারের জন্যই হবে, কারণ তার বাম দিকে 0, এই পাশে 0 থাকতেছে।
তাহলে শুধুমাত্র এ বিটটাই আছে। এই বিটটা কত আমরা উপরে একটু উপরে দেখলাম 1, তাই এখানে 1 আছে। বুঝতে পারছি? এখন বি পয়েন্টে দুইটা মেম্বার, একটা হচ্ছে এবি আর বিসি, তাহলে দুইটার যোগফল হচ্ছে 9/5 EI। আর এসি অর্থাৎ সি পয়েন্ট যেটা ফিক্স সাপোর্ট, সেখানে ইনফিনিটি পরিমাণ স্টিফনেস, তাই সেখানে ইনফিনিটি পরিমাণ স্টিফনেস। ঠিক আছে, এখন আমরা যদি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরে যাই, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর সেম আমি একটু আগে যেটা বলছিলাম যে এ থেকে বি এর দিকে যখন যাবে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, যেহেতু হিঞ্জের এই পাশে 0, তাই একটাই আছে নিচেও আমার টোটাল যেটা ওইটাও এবিট যেটা ছিল 1 EI এবং ইন্ডিভিজুয়াল এবিট যেটা সেটাও 1 EI, তার মানে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এবিট জন্য হচ্ছে 1। বুঝতে পারছি? আর এখন বি এর জন্য আসি যে বি থেকে এ এর দিকে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা কি হবে। তাহলে বি যেহেতু একটা জয়েন্ট এবং তার টোটাল যেটা ছিল যে 9/5, টোটাল ছিল হচ্ছে আমার বি পয়েন্টে 9/5, আর তার ইন্ডিভিজুয়াল হচ্ছে কত 1 EI। যদি একটু এই সাইডে দেখাই যে নিচে ছিল হচ্ছে আমার টোটাল যেটা 9/5, আর উপরে ওই মেম্বার এবি মেম্বারের ছিল হচ্ছে 1, তাহলে সেটা আমার ওই ফ্যাক্টরটা চলে আসতেছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 5/9। একইভাবে যদি আমি বিসি চিন্তা করি, এখানে বিসির যেই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর সেটাও হবে কি নিচে হবে টোটালটা অর্থাৎ 9/5, আর উপরে হবে হচ্ছে আমার শুধু ইন্ডিভিজুয়াল যেটা ছিল 4/5, যেটা কাটাকাটি বা আপনারা রেশিও করে আপনারা পাবেন হচ্ছে 4/9। এতটুকুর মধ্যে কি কারো বুঝতে অসুবিধা আছে? না ভাই। আমি এখানে আসলে শর্টকাট করে হচ্ছে একবারে ভ্যালুটা লিখে ফেলছি, তাই হয়তো অনেকে একটু বুঝতে অসুবিধা হতে পারে। 9/5 আমি একবারে লিখে ফেলছি আর কি। ওই যখন আপনারা ম্যাথে মানে সময়ে কিন্তু কোলাইতে পারবেন না যদি ইন্ডিভিজুয়ালি মেম্বার আর জয়েন্টের আলাদা আলাদা বের করেন। ডাইরেক্ট হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে শুরু করবেন, নিচে হচ্ছে টোটাল স্টিফনেস দিবেন, যতগুলা মেম্বার পাইতেছেন সবগুলো নিচে লিখে ফেলবেন, উপরে হচ্ছে ইন্ডিভিজুয়াল সেই মেম্বারটার জন্য দিবেন। আচ্ছা যাই হোক, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর সিবির জন্য যেটা বলতেছিলাম, সিবি যেহেতু ফিক্সড আছে তাই সেখানে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 0, একটু আগে আমরা যেটা দেখলাম। এখন ফিক্সড মুভমেন্ট যেটা এবি এর জন্য, এখানে এবি মেম্বারে কিন্তু ফিক্সড মুভমেন্ট দুইটা আসবে, একটা হচ্ছে পয়েন্ট লোডের জন্য যেটা হচ্ছে PL/8, আরেকটা হচ্ছে কি এই ইউডিএল এর জন্য। বুঝতে পারছি? যেটা হচ্ছে WL²/12। তো দুইটার সামেশন করলে আসলে যেটা আসে সেটা হচ্ছে 140। আমি একবারে ভ্যালুটা লিখে দিছিলাম। আর বিএও সেম 140, তবে সেটা নেগেটিভ হবে, একটা নেগেটিভ হবে একটা পজিটিভ হবে আর কি। বাম দিকেটা নেগেটিভ ধরে নিছি এখানে। তারপরে বিসি যে পয়েন্টটা, হ্যাঁ বলো। আচ্ছা শেষ করেন, এই পয়েন্টটা শেষ করেন তা বলছি। আচ্ছা, বিসি পয়েন্টটা শুধুমাত্র ইডিয়াল, তাই শুধু WL²/12 সেটা হচ্ছে -62.5 বিসি থেকে শুরু করলে, আর সিবি থেকে আসলে সেটা হবে +62.5। হ্যাঁ বলো। আচ্ছা, এই এবি যে ইয়াটা মেম্বারটা, এটার মধ্যে তো আমার শুধু পয়েন্ট লোড আছে, আমি কেন আবার ইউডিএলটা ওখানে যোগ করতে যাব? ইউডিএলটা এখানে দেওয়া আছে, তুমি চিত্রে দেখো, এখানে ইউডিএলও আছে পয়েন্ট লোড আছে, দুইটাই আছে। ও আচ্ছা, এই 200 ইউডিএলটা সম্পূর্ণ জুড়ে, ইউডিএলটা সম্পূর্ণটা জুড়ে। আচ্ছা আচ্ছা। আর পয়েন্ট লোডটা আছে শুধুমাত্র এবি মেম্বার, তাই এখানে দুইটাই যোগ হইতেছে। আপনি PL/8 দিবা, আবার WL²/12 তো এখানে একটু রাফলি বসাই দিবা আর কি। তো এতটুকু যখন আমরা শেষ করে ফেলবো, এরপর আমরা ছকের কাজে চলে যাব। হ্যাঁ, ছকটা এখানে যেহেতু ছোট একটা ছক আছে, আপনারা দেখতে পারবেন যে প্রথমে আমরা জয়েন্ট নিতেছি, জয়েন্ট যেহেতু 3টা কিন্তু বি পয়েন্টে মেম্বার 2টা, তাই বিটারে একটু বড় করে রাখছি, যেটা 4টা সেগমেন্টে ভাগ করে দিলাম। প্রথমে মেম্বার যদি এবি, বি এর জন্য বিএবিসি এবং সি এর জন্য সিবি। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর গুলো আমরা দিলাম। এ পয়েন্টে ফ্যাক্টর হচ্ছে 1, আর বি পয়েন্ট হচ্ছে 5/9, 4/9, সি পয়েন্ট হচ্ছে 0। এখানে বি পয়েন্ট আপনারা সবসময় খেয়াল করবেন, একটা জয়েন্টে দেখবেন সবগুলার সমষ্টি আসলে 1 হয় কিনা। 5/9 আর হচ্ছে 4/9 দুইটা মিলে আসলে 1 হয়ে যায় যোগ করলে। ঠিক আছে, এটা হচ্ছে যে মিক্স রেশিওর মতো আর কি অনেকটা। একটা বিষয় আমি শিওর না, আপনাদের মনে এবার স্যার যেটা পড়াইছিল যে
যখন মেম্বার স্টিফনেস বের করেন 4EI এর জায়গায় সম্ভবত 3EI এলো বাই এলো মনে পড়াইছে একটা জায়গায়, তাই না? হিন সাপোর্টের ক্ষেত্রে। জি ভাই একটা দেখে আছে। আচ্ছা, তখন আপনারা ওইটা যেহেতু আমি করি নাই বা আমাদের করাই নাই, তো আপনারা 4 এর জায়গায় জাস্ট এখানে 3 লিখবেন, বাকি সবকিছু সেমই থাকবে। ঠিক আছে, ভ্যালুগুলা শুধু ওই 4 এর জায়গায় তখন 3 দিয়ে দিবেন। এটা আমি আসলে আমি জানি না স্যার, আমাদের কেউ এরকম করার নেই। আমি আজকে মানে ওই দিন রাব্বির কাছে শুনলাম যে আপনারা সেটা 3 দিয়ে পড়ছেন, যদি মেম্বারের একটা সাইটে হিল সাপোর্ট হয় তখন 3EI/L এরকম একটা পড়ছেন আপনারা। আচ্ছা যাই হোক, তো মেম্বার গেল, এরপর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আমরা বললাম 1, 5/9, 4/9 আর 0। আর ফিক্সড মোমেন্ট যেটা আছে আমরা সেটাও দিয়ে দিলাম। এ পয়েন্ট আমরা নেগেটিভ 140 ধরছি, বি এতে আমরা 140 ধরছি পজিটিভ, বাকি যেটা আছে যা সব তা লিখলাম ফিক্সড মোমেন্ট গুলা। এখন ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে একটা বিষয় খেয়াল করেন, আমি বলছিলাম এ যেহেতু এ হচ্ছে আমার কি হিঞ্জ আর বি হচ্ছে আমার রোলার, তাই দুই পক্ষই কি করবে, একজন আর একজনরে শেয়ার করবে তাদের মুভমেন্ট গুলা, এবং সেটা কিভাবে অর্ধেক হাফলি করবে আর কি। ডিস্ট্রিবিউশনটা ফ্যাক্টরটা কত হয়েছিল যে এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হবে ফিক্সড মোমেন্ট যেটা আছে তার ঠিক অপোজিট যেই সাইন, অর্থাৎ প্রথমে একটু বলি এবির যে ফিক্সড মোমেন্ট এটা ছিল নেগেটিভ 140, এটার আপনারা বিপরীত সাইন বানাবেন, তার মানে পজিটিভ 140, এবং সেটা গুণ দিবেন হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে, তখন সেটা চলে আসবে 140। এটা কি বুঝতে পারছি? মানে মোমেন্ট যেটা থাকবে সেটার অপোজিট সাইন করে নিতে হবে, অর্থাৎ তার একটা -1 দিয়ে গুণ করে নেবেন আর কি, মাইনাস থাকলে পজিটিভ, পজিটিভ থাকলে নেগেটিভ, এরকম আর কি। এবং সেটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দ্বারা গুণ দেওয়ার পরে হচ্ছে যেটা চলে আসবে সেটাই হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন, কি যে মোমেন্ট ডিস্ট্রিবিউশনটা কত হইল। একইভাবে বিএ ছিল আমার 140, তাই আমি এটা নেগেটিভ করে নিছি, নেগেটিভ 140 এবং নেগেটিভ 140 রে 5/9 দিয়ে হচ্ছে গুণ দিছি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়া, এবং যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে নেগেটিভ 43.056। বুঝতে পারছি? একইভাবে আমার এই পাশে যেটা ছিল -62.5। হ্যাঁ বলো ভাই। এখানে যে বি জয়েন্টটা, এখানে তো দুইটা নাম্বার কানেক্টেড, বিএ প্লাস বিসি। হ্যাঁ তো এখানে ফিক্সড সরি আমি আমার একটু বলতে বুঝেছি, এইখানে হচ্ছে 140 না, ওইখানে যে টোটাল মোমেন্ট হবে ওই মোমেন্টের সামেশন হবে আর কি। অর্থাৎ যখন একটা জয়েন্টের ক্ষেত্রে চিন্তা করব, এখানে যে টোটাল মোমেন্ট আছে এই মোমেন্টের একটা সামেশন করে নেব, এবং সেই সামেশনের অপোজিট সাইনটারে হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ দিয়ে হচ্ছে ভ্যালুটা লিখব। 140 আর 62.5 এর যদি সামেশন করি তাহলে হচ্ছে তোমার কত পজিটিভ 80 বা এরকম 88 এর মতো আসতে পারে, সামথিং এরকম, বা 78 এর মতো আসতে পারে। সেটারে হচ্ছে 5/9 দিয়ে গুণ দিলে হচ্ছে আমার নেগেটিভ 43 আসতেছে, আর এই পাশে হচ্ছে নেগেটিভ 34.45 আসতেছে। এটা কি আমি বুঝতে পারছি? হ্যাঁ ভাই বুঝছি। নিকদাম রেসপন্স করো তো একটু, এতটুকু বুঝতে পারছো? হ্যাঁ ভাই, এটা বুঝতে পারছি। হ্যাঁ, টোটালটারে সামেশন করে নিব, তারপর তার অপোজিট সাইন দেব এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দ্বারা গুণ করব। জি ভাই। একইভাবে ওই পাশে যেহেতু আমার 0, তাই 62 আর ওইটা লেখার প্রয়োজন পড়তেছে না, এটা আমার যা আছে তাই থাকবে বা 0 হয়ে যাবে। এখন আসি আমাদের ওই যে ডিস্ট্রিবিউশনটা কিভাবে করে, যে বলছিলাম হিঞ্জ দিবে রোলার দেবে হিঞ্জ রে, তাই দেখো এখানে 140 এর অর্ধেক পরিমাণ 70 দিছে, আর 43 এর অর্ধেক পরিমাণ 21 এই পাশে দিয়ে দিছে। হ্যাঁ, কিন্তু রোলার দেখো ফিক্স রে দিতেছে, কিন্তু ফিক্স কিন্তু রোলার রে দেয় নাই, যদিও 0, তাও সে কিন্তু তারে দিতেছে না। ঠিক আছে, সে শুধু নিজেই নিবে আর কি। এরপরের কাহিনীটা সেম, এটা হচ্ছে ক্যারি ওভার যেহেতু করলো, মানে ওই যে অর্ধেক পরিমাণ স্টিফনেস সে নিল বা মুভমেন্ট নিল, এরপরের পজিশন আবার সেম, মানে মুভমেন্টটারে আবার আমরা অপোজিট সাইন করব এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দ্বারা গুণ করব, এবং সেটা আবার আসছে এখানে 21 সেটা পজিটিভ হয়ে গেছে। আর এখানে 70 ছিল, ওই পাশে 0 ছিল, তাহলে শুধু 70টাই সামেশন 70ই থাকতেছে, অপোজিট সাইন সেটা নেগেটিভ হয়ে যেতেছে।
5/9 দ্বারা গুণ দিলে সেটা চলে আসতেছে -38 দশমিক। আবার ওই পাশেও দেখো, ওইটার যদি 4/9 দ্বারা গুণ দেই তখন সেটা -31 দশমিক আসতেছে। একইভাবে ওই পাশে 0। আবার ক্যারি ওভার যেটা মানে ভাগাভাগি করা, তো রোলার ফিক্সড দিতেছে কিন্তু ফিক্স আর দেয় নাই। একইভাবে হিঞ্জ অর্ধেক দিল, 21-এর অর্ধেক এদিকে 10.764, 38-এর অর্ধেক এদিকে দিল। তো এইরকম আসলে চলতে থাকবে জিনিসটা। কতটুক পর্যন্ত চলতে থাকবে? যতটুক পর্যন্ত জিরোর নিচে চলে যায় আর কি। মোটামুটি জিরোর নিচে গেলে আমরা বাকিটুকু নেগলেক্ট করতে পারি। এখন সবার লাস্টে আমাদের মনে রাখতে হবে যে ডিস্ট্রিবিউশন থাকবে সবার লাস্টে, ক্যারি ওভার না। ক্যারি ওভারের পরের জায়গাটা আর কি ডিস্ট্রিবিউশন মুভমেন্টের মধ্যে রাখবো আমরা। তো এখানে প্রত্যেকটাই হচ্ছে জিরোর নিচে চলে আসছে, দেখেন 0.417, -0.75, -0.6 এবং 0। এতটুক যখন আসবে তখন আমরা কি করব? সামেশন অফ মুভমেন্ট করব, অর্থাৎ সম্পূর্ণটা আমরা যোগ করে দেব। সম্পূর্ণটা যখন যোগ করব তখন আপনারা দেখবেন যে এই পাশ টোটালটা যোগ করলে মোটামুটি 0 হয়ে যায়। এখন আপনারা যদি একটু ব্যাপারটা চিন্তা করেন, আমরা কিন্তু জানি যে এইটা কি হিঞ্জ সাপোর্ট, এবং হিঞ্জ সাপোর্টে মুভমেন্ট কি হয়? 0 হয়। এটা কি আমরা জানি? তো জি ভাইয়া। তো এতটুকু আসলে আপনাদের পরিশ্রম করার কোনো প্রয়োজনই ছিল না। যদি আপনারা প্র্যাকটিস একটু করেন তখন এই এবির জন্য মুভমেন্ট সম্পূর্ণটা পুরোটাই আগে 0 লিখে দিতে পারেন, অর্থাৎ সেখানে আপনার ক্যালকুলেটর করে যোগ মানে ক্যালকুলেটিং করার দরকারই পড়তেছে না। কিন্তু যেহেতু ক্যারি ওভার হইতেছে, অর্থাৎ অন্য বিমের মধ্যে মানে অন্য সাপোর্টে সেই যেহেতু অর্ধেক করে দিতেছে, সেই কারণে এই ভ্যালুগুলো আমার দরকার। কিন্তু এখানে আপনাদের ক্যালকুলেটর টিপার কোনো প্রয়োজন নেই, সরাসরি 0 লিখে দিবেন। ওকে ঠিক আছে। কিভাবে এখানে আপনারা সামেশন করবেন? বি এর জন্য সবগুলো সামেশন করে আমরা পজিটিভ 138 পাইছি, এবং বিসি এর জন্য আমরা টোটাল 138 পাইছি। এই জিনিসটা হইলে আপনারা মনে করবেন আপনাদের অঙ্কটা কিছুটা ঠিক আছে। কেন? কারণ একটা জয়েন্টের ডান দিকে বাম দিকে মুভমেন্ট আসলে সেমই হয়, সেমই হওয়ার কথা, খালি সাইনটা অপোজিট হয়ে যেতেছে। কারণ স্লোপ তো আমরা জানি সেম দেয়। ওই যে ইনফ্লুয়েন্স ডায়াগ্রামে পড়ছিলাম যে হিঞ্জ যতটুকু রোটেশন ডান দিকে অ্যালাউ করে, বাম দিকে ততটুকু রোটেশন অ্যালাউ করে। ফিক্স এন্ডের ক্ষেত্রে ঝামেলা হয়, এতটুকু আমরা ফিক্স এন্ডের ক্ষেত্রে দেখেন 24.84 এরকম একটা ভ্যালু চলে আসছে। তো এই ভ্যালুগুলো আমরা যখন পাবো, সেই ভ্যালুটারে আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকানোর চেষ্টা করব। হ্যাঁ বলো। হ্যাঁ, আমরা যদি প্রথম লেফটের দুইটা কলামই না করি, হ্যাঁ, জাস্ট ডান পাশে দুটো দেখে তো আমরা বিয়েটা পেয়ে যাচ্ছি, তো ওটা করলে হবে না? ভাই আপনার স্লাইডটা চলে গেল, আসুক। আমি একটু দেখতেছি, আমি প্রশ্নটা বুঝি না, আরেকবার একটু প্রশ্ন। জি ভাই, স্লাইডটা আসলে তারপর বলছি। হ্যাঁ হ্যাঁ, একটু উপরে যান, একটু জুম আউট করেন তাহলে। হ্যাঁ, যে বাম পাশটা তো কল আগে দিতে আমরা 0 ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, তার পরেরটা তো +138.43। এখন যেহেতু দুটো একই জয়েন্টের, পরেরটা ওটা প্লাস এটা মাইনাস, তার আমরা যদি প্লাসেরটা না করে আমি শুধু লাস্ট ডান পাশে দুটো করলাম, করার পর ওখান থেকে -13 আসলে +1। হ্যাঁ করা যায়। এটা তো এটাই তো কমন সেন্স, মানে সময় সেভ করার এটাই একটা ওয়ে। তবে যোগ কইরা হচ্ছে দেখা যাবে হচ্ছে আপনার অঙ্কটা ঠিক হইছে কিনা, ওইটার একটা কনফার্মেশন পাইলেন আর কি, যে যেহেতু দুইটা সমান হয়েছে তার মানে মনে হয় আমার হিসাবটা ধরে নেওয়া যায় ঠিক হয়েছে। ওই কারণে ওই স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে অনেকে করে। কিন্তু যদি আপনি কনফিডেন্ট থাকেন আপনার হিসাবগুলো সব ঠিকঠাক হয়েছে, তাহলে যে কোনো একটা বের করে, একটা জয়েন্টের একটা বের করে অপরটা একটা অপোজিট সাইন দিয়ে দিলে হয়ে যেতেছে। জি ভাই, আর যদি এক জয়েন্ট থেকে যদি তিনটা শেয়ার হয় তখন তার পসিবল না। মানে যদি এটা বিম বললাম আর কি, না তিনটা হলে আবার ঝামেলা হয়ে যেত, তখন তিনটার সামেশন হচ্ছে একটা জায়গায় চলে আসতো আর কি। সামেশন করলে সেটা 0-র মতো হয়ে যাবে আর কি। মানে একটা জয়েন্টের মোমেন্টের সামেশনটা 0 হবে। এখানে দেখেন একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ করে 0 আসতেছে। ওই তিনটা হইলে হয়তো দুইটা পজিটিভ হইতো একটা নেগেটিভ হইতো, অথবা দুইটা নেগেটিভ একটা পজিটিভ হইতো, তিনটার সামেশন 0 হয়ে যেত আর কি তখন। বুঝছি? এখন যে জিনিসটা করা দরকার, স্যার বলবে হচ্ছে এখন মুভমেন্ট ডায়াগ্রামটা আঁকা। সেটার জন্য আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকবো। ফ্রি বডি ডায়াগ্রাম যেটা করছি দেখেন, এ বি সি, উপরের লাইনটা একটু দেখেন, আমরা সম্পূর্ণ একটা বিম নিয়ে নিছি, ধরে নিলাম মাঝখানে একটু কাটা আছে। তো এক পাশে আমার 200 কনসেন্ট্রেট লোড ছিল বা পয়েন্ট লোড ছিল,
এবং 30টা পুরোটার জন্যই ছিল। এবং আমার যে মুভমেন্টগুলি আছে, যেটা আমরা ওই যে একটু আগে ছক থেকে পেলাম, সেই মুভমেন্টগুলো এখানে দিলাম। অর্থাৎ এখানে একটা মুভমেন্ট, এইখানে একটা মুভমেন্ট, এখানে একটা মুভমেন্ট, মানে মুভমেন্টগুলি দিয়ে রাখলাম। এই মুভমেন্টগুলি পাইছি আমি হচ্ছে ছক থেকে। এই যে এইটা হচ্ছে এইখানে, এইটা হচ্ছে এইখানে, এইটা দিলাম এইখানে, আর এইটা দিলাম এইখানে। বুঝতে পারছি? তো এইটা যখন দিলাম, এখন হচ্ছে আমি ওই যে মোমেন্টের যেই আমরা ইকুয়েশন করতাম যে সামেশন মোমেন্ট ইকুয়ালস টু 0, ওইরকম ভাবে আগাবো। প্রথমে এবির জন্য যদি আগাই, শুধুমাত্র এবি পোরশনটার জন্য যদি আগাই, তাহলে আমি সামেশন অফ মোমেন্ট এ তে আমি যদি 0 লিখি, ঠিক আছে, সামেশন মোমেন্ট এ যদি 0 লিখি, তাহলে আমি কি কি লিখতে পারি, যে 200 ইনটু হচ্ছে 2, ডিসটেন্সটা হচ্ছে 2, এই ডিসটেন্সটা হচ্ছে 2, এবং যেহেতু 30 আছে ইউডিএল, 30 ইনটু 4 ইনটু 2। আপনি কি এটা, আপনারা কি বুঝতেছেন এটা? হ্যাঁ ভাই, এটা বুঝতেছি। মোমেন্ট ইকুয়েশনটা আমরা আগের মতো যেটা আগে করতাম SM1 এ, যে 200 ইনটু 2, 30 ইনটু ইউডিএল এর সম্পূর্ণ লেংথটা, 4 ইনটু মানে সেন্ট্রয়েড যেটা 2 এটা, আর একটা এগুলারে তখন পিওর মোমেন্ট হিসেবে কাউন্ট করব। 138.432 যেটা পিওর মোমেন্ট, এবং সেটা হচ্ছে পজিটিভ। ওই মোমেন্ট ইকুয়েশনে এই সম্পূর্ণটা আমরা লিখব, এবং ধরে নেব বি পয়েন্টে একটা সাপোর্ট আছে, অর্থাৎ সেটা অনেকটা এরকম, ঠিক আছে। এবং সেটার আমরা এক্স ধরে নেব, মানে রিঅ্যাকশন অফ বি ওয়াই ইনটু হচ্ছে নেগেটিভ ইনটু হচ্ছে আপনার 4। তখন সেখান থেকে একটা রিঅ্যাকশনের ভ্যালু আমরা পেয়ে যাব না? সেটাই হচ্ছে আমার এই যে এখানে লেখা আছে, দেখেন যে সেখানে আমরা পাইছি 194.608। ওই মোমেন্ট ইকুয়েশন থেকে চলে আসবে। এখানে যদিও করা নাই, শর্টকাটে করা আছে, আপনারা এগুলো শর্টকাটই করবেন, তাহলে হচ্ছে সময় বেঁচে যাবে। এটাকে আমি বুঝতে পারছি এই রিঅ্যাকশনটা কিভাবে পাইছি। ভাই শর্টকাটটা কেমনে করছেন? ক্যালকুলেটরে, ডাইরেক্ট ক্যালকুলেটরে ধরেন এই পয়েন্টে মোমেন্ট 0 নিছেন, এই পয়েন্টে মোমেন্ট 0 নিলে আমার এবি পোরশনটার জন্য আমার কি কি আসতেছে, 200 ইনটু 2। ক্যালকুলেটর, কেউ যদি ক্যালকুলেটর হাতে থাকে আপনারা একটু ট্রাই করেন, যে 200 ইনটু 2, তারপরে 30 ইনটু 4 ইনটু 2, আর 138 যেটা, এটা এখানে পিওর মোমেন্ট হিসেবে কনসিডার করেন, তখন যেটা আসবে। এবং আমি ধরে নিতেছি বি পয়েন্টে একটা সাপোর্ট আছে, আননোন সাপোর্ট, সেটারে আমরা আর এক্স ওয়াই ধরে নিতেছি, বা আর ওয়াই আর কি, আর বি ওয়াই ধরে নিতেছি, এবং সেই ডিসটেন্সটা হচ্ছে আমার 4, এবং এটা উপরের দিকে কাজ করতেছে তাই নেগেটিভ ধরে নিলাম। তো সেখান থেকে আননোনের ভ্যালু আমার চলে আসবে 194.608। বুঝতে পারছি? ও জি ভাই, বুঝতে পারছি। এবং আবার যখন আমি এফওয়াই করব, তখন টোটাল লোডটা এখানে কত আছে, 200 প্লাস হচ্ছে 30 ইনটু 4, অর্থাৎ 120, অর্থাৎ 320, তাই না? এবি পোরশনটাতে আমার টোটাল লোড আছে, ভার্টিক্যাল লোড আছে 320, 200 আর ইউডিএল এর 30 হচ্ছে আমার 4 মিটার ধরে, তাই 120 আর 200 মিলে কত হইলো, 320 হয়ে গেল। তো টোটাল যদি আমার 320 হয়, এবং আর বি নিতেছে 194, বাকিটা কে নেবে, আর এ, এখানে এটাই একবারে ডাইরেক্ট লেখা আছে 125.4। বুঝতে পারছি? এটা হচ্ছে শুধুমাত্র এবি পোরশনের জন্য। এবার বিসি পোরশনের জন্য আসি। বিসি পোরশনের জন্য আমাদের সেম মোমেন্ট ইকুয়েশন করব। তখন আমরা এক কাজ করি, যে বি পয়েন্টে ধরেন আমি মোমেন্ট 0 দিলাম, বি পয়েন্টে মোমেন্ট 0 নিলে মাইনাস 138.432 এটা পিওর মোমেন্ট কনসিডার করব। তাহলে নেগেটিভ 138.432 প্লাস হচ্ছে 30 ইনটু 5 ইনটু তার যে হাফ, আড়াই, ঠিক আছে। এরপর আবার প্লাস হচ্ছে 24.84 যেটা পজিটিভ দেওয়া আছে এখানে পিওর মোমেন্ট, তাহলে এটা পজিটিভলি সেখানে ইনক্লুডেড হবে। আর সি পয়েন্টে একটা যেহেতু আমরা কনসিডার করতেছি একটা সাপোর্ট আছে, তাই সেটা আননোন, নেগেটিভ আর সি ওয়াই ইনটু হচ্ছে 5। সেইখান থেকে আমাদের আর সির একটা ভ্যালু আসবে, আননোনের ভ্যালু, যেটা হচ্ছে 52.28। এটা কি বুঝতে পারছি? জি ভাই। জি ভাই। ভাই এটা যে আবার যে সাথে যাবার যে বি নম্বরে যে 97, এটা কি এটা বলতেছি আরসিটা কি বুঝতে পারছি কিনা? হ্যাঁ হ্যাঁ, আরসিটা যদি বুঝে থাকি, এখন বিসি পোরশনে আমরা আবার এফওয়াই করব, যে টোটাল লোড কত ছিল,
তাহলে বুঝতে পারছি। 30 ইন্টু 5 তার মানে 150 লোড ছিল টোটাল। সেখানে 52 পয়েন্ট যদি শুধু আরসি নেয়, বাকি 97 নেবে কে? আবার সেই বি। তাহলে বি তে আমার যেহেতু দুইটা বিম আছে বা দুইটা বিমের লোড আমার এখানে চলে আসতেছে এবং তার টোটালটা হচ্ছে এই 292.3। তাহলে এটা দিয়ে আমরা কি করে ফেলতে পারবো? এসএফডি করে ফেলতে পারবো না? হ্যালো, জি ভাই। তাহলে এটা দিয়ে আমরা এসএফডি করে ফেলবো এবং সেই এসএফডি থেকে হচ্ছে আমরা যে বিএমডিটা মানে আসবে সেটাই হচ্ছে আমার এখানে আঁকা আছে। এখন আপনারা যদি একটু মানে ক্লিয়ার থাকেন তাহলে এসএফডি ছাড়াও আসলে বিএমডি আঁকে ফেলা যায়। ঠিক আছে, যদি এরকম ভাবে আপনারা করতে পারেন অথবা এসএফডির হেল্প নিয়েই এর পরবর্তীতে আপনারা এই বিএমডিটা আঁকায় ফেলতে পারবেন। এতটুকুর মধ্যেই কারো কোনো কনফিউশন আছে? না ভাই। ভাই ডাইরেকশনটা যে আপ দিছেন এটা একটু বলবেন? ডাইরেকশন বলতে ওই যে যেটা রোফ স্যার ভুল ধরে উপরের দিক দিয়ে যে দিছেন, এটা কি পজিটিভের আপ দিছেন? আর এর ডাইরেকশন উপরের দিকে। হ্যাঁ, ও উপরের দিকে দিতেছি কেন? এটা হচ্ছে আমি যখন কনসিডার করতেছিলাম যে মানে যেই রিঅ্যাকশনটা যেদিকে কনসিডার করতেছিলাম আমার ওইদিকে পজিটিভ আসছিল, তাই ধরে নিতেছিলাম যে রিঅ্যাকশন গুলো আসলে সব উপরের দিকেই। কারণ দেখেন লোড গুলো সব আসলে ডাউনওয়ার্ড, তাই না? তাহলে রিঅ্যাকশন গুলো উপরের দিকেই হয় আর কি। এটা ওই ইকুয়েশন থেকে আপনার পজিটিভ ভ্যালু আসলে সেটা আপনি বুঝে যাবেন যে কোন দিকে আসছে। জি ভাই, বুঝতে পারছি। এখন আসলে এই ক্লাসটা যদি আসলে মানে অফলাইন নেওয়া যেত তাহলে আসলে অনেক বেসিক ভালোভাবে বুঝাইতে পারতাম, কিন্তু আসলে অনলাইনে ওইভাবে ড্র করা যেতেছে না। ভাই এসএফডি ছাড়া ডাইরেক্ট বিএমডি ড্র করে কেমনে একটু ওইটাই বললাম ওইটা যদি অফলাইনে তো খুব ইজিলি দেখানো যেত। আচ্ছা, তাও একটু চেষ্টা করি। যখন হচ্ছে বিএমডি আঁকাবেন, এটা আপনারা SM1 এ পড়ছিলেন। SM1 এ আমরা এসএফডি বিএমডি আঁকার দুইটা রুল পড়ছিলাম, একটা হচ্ছে সেকশন মেথড, একটা হচ্ছে সামেশন মেথড। আবার সিঙ্গুলারিটিও ছিল, সেটা ভিন্ন বিষয়। সামেশন মেথডে আমরা কি করতাম? শিয়ার ফোর্সের এরিয়া গুলারে সামেশন করতে থাকতাম, তাই না? এরিয়া ক্যালকুলেশন করে বিএমডি আঁকতাম। আর সেকশন যেটা করতাম, একটা পয়েন্টে সেকশন করতাম। এখন যেমন ধরেন আমি একটু যদি ডানে যাই, প্রথমে এই বিমটার পয়েন্ট 200 যে পয়েন্ট আছে আমি সেই পয়েন্ট পর্যন্ত আগাই। অর্থাৎ এইখানে তো জানি আমার একটা রিঅ্যাকশন আছে নাকি? এই রিঅ্যাকশনটা কত? 125 ধরে নিলাম। 125 আমরা ফ্র্যাকশনটা না নিয়ে আপাতত। এবং এতটুকুর মধ্যে আমাদের ইউডিএল আছে কতটুকু? 30 ইন্টু 2। অফলাইনে হইলে বুঝাইতে খুব সুবিধা হইতো। আমি বুঝতে পারছি আমি কোন পয়েন্ট পর্যন্ত নিছি। জি ভাইয়া। আমরা একটু যদি ফিগারটাতে যাই, এই যে এ থেকে বি এর মাঝে যে 200 আছে এতটুকু কাট করলাম, সেকশন করলাম ধরে নেন। আপনারা এটা এর মধ্যে মেহেদি স্যারের পার্ট আছে না, হুইল লোডের ক্ষেত্রে এগুলো করছিলেন, খেয়াল করেন। রিঅ্যাকশন বের করার সময় কাট করে ফেলতেন। তো মোমেন্ট যখন আমি ডিরেক্ট আঁকাইতে যাব, অর্থাৎ রিঅ্যাকশন থেকে বা লোড ডায়াগ্রাম থেকে সরাসরি যখন মোমেন্ট আঁকাবো, তখন পয়েন্ট করে আঁকাবো। প্রথমে আমি যেই পয়েন্ট নেব তার ডান দিকের সমস্ত অংশ আমি কনসিডার করব, ওই দিকে আর কিছু নাই, শুধু বাম দিকের অতটুকু থাকবে। বুঝতে পারছি? জি ভাইয়া। তাহলে ডান দিকে আর কিছু নাই, তাই 200 পয়েন্টটাও আমার মানে 200 লোডটাও এখানে আসতেছে না, মানে একদম ওই পয়েন্টে আসবে না আর কি। কারণ 200 এর জন্য এখানে মোমেন্ট 0 উৎপন্ন হবে, কারণ ওই এক্সাক্ট ওই পয়েন্টে যদি হয় তাহলে সেটা 0 হয়ে যায়। তাহলে এখানে আমার লোড কয়টা কাজ করতেছে? একটা হচ্ছে রিঅ্যাকশন কাজ করতেছে 125, আর উপর থেকে ইউডিএল কাজ করতেছে আমার 30, তাই না? তাহলে এই পয়েন্টে আমি যখন বিএমডি আঁকাইতে যাব তাহলে সেটা কি হবে? আমি বিএমডি মানে ইকুয়েশনটা হবে এরকম, বা ক্যালকুলেটরে আপনারা যেটা করবেন যে এই পয়েন্টের সাপেক্ষে ধরে নিলাম পয়েন্টটার নাম হচ্ছে আপনার এক্স। এই পয়েন্টের সাপেক্ষে 125টা আমার পজিটিভ মোমেন্ট দিতেছে, এবং সেটা কত? 125 ইন্টু 2। এটা কি আপনারা বুঝতে পারতেছেন?
হ্যাঁ ভাই মানে এক্স এর মধ্যে এক্স যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে আমার কতটুকু মুভমেন্ট আসতেছে সেটা আমি সামেশন করব আর কি। তাহলে এখানে লোড আছে 125 বা রিঅ্যাকশন আছে 125 এবং সেটা ইন ক্লকওয়াইজ একটা মুভমেন্ট দিতেছে, তাহলে 125 ইনটু 2 সেটা আসতেছে কত আমার 250, তাই না? 250 তার সাথে ইউডিএল যে 30 আছে সেটা কি করবে, নেগেটিভ দিবে না আমারে? -30 ইন্টু 2 ইন্টু 1। হ্যাঁ, তাহলে 250 আমার 250 হইল, আর নেগেটিভ হবে 30 ইন্টু 2 ইন্টু 1, তাই না? হ্যাঁ ভাই তাহলে সেটা কত আসতেছে 60, বুঝতে পারছি? জি ভাই। তাহলে 250 আসলে 250 না, এখানে একটু ফ্র্যাকশনাল ভ্যালু আর কি, 250 এর চেয়ে একটু বেশি হবে বা কিছু একটা হবে, কারণ 125টা তো ফ্র্যাকশন ভ্যালু নিছি আমরা, 125.4। জি ভাই অসুবিধা এটা নেই। ধরে নিলাম এটা 250 এবং নেগেটিভ হবে হচ্ছে আমার কত 60। তাহলে এক্স এ হচ্ছে এই সামেশনটা করলে যেই মোমেন্টটা হবে সেটাই হচ্ছে আমার এক্স, এক্স এর যে পয়েন্টের মোমেন্ট। তাহলে সেটা কত হইতেছে আমার 190 না? জি ভাই। তাহলে খেয়াল করলে দেখেন এখানে 191 দেওয়া আছে, বুঝতে পারছি? হ্যালো? জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ ভাই, একটু যদি আগে থাকতেন দেখবেন ভাই 191 পরে এই যে -138.21 এই তো যদি যেতেন ভাই। বুঝি নাই আরেকবার বলো। এই যে মানে 191 এর পরে মানে পুরা ইয়াটা যদি একটু শেষ করতেন, এই পুরা এ থেকে সি পর্যন্ত আর কি। না সেটা তো করতেছি, কিন্তু এতটুকুর মধ্যে কি তোমাদের কনফিউশন? না এটা বুঝছি ভাই। এতটুকু যদি কনফিউশন না থাকে তাহলে আরেকটু আগাই, ধরো যে এর পরের পয়েন্টে যাব আর কি, মানে আমার প্রত্যেকটা পয়েন্টেই তো নিতে হবে, তাই না? তো প্রত্যেকটা পয়েন্টে যদি আগাই, এর পরের পয়েন্টটা ছিল আমার বি, তাহলে আরেকটু কন্টিনিউ করি। একটু ওয়েট করি। হুট করে মন খারাপ করে ফেললো কেন? ওইটা বুঝতেছি না আসলে। আসছে? আসছে। জি ভাই আসছে। এখন আমি যাব বি পয়েন্ট পর্যন্ত। এটা আসলে বারবার আঁকানোর প্রয়োজন নাই, তোমরা যেটা করবা যে যতটুকু নিছো বাকিটুকু একটা কাগজ দিয়ে ঢাইকা দিতে পারো বা কিছু একটা দিয়ে ঢাইকা বাকিগুলো শুধু কনসিডার করলেই হবে। তো এখানে আমার রিঅ্যাকশন ছিল 125 নাকি? জি ভাই। আর ইউডিএল ছিল 30 পুরোটাই। সরি, মাউস দিয়ে করতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি না। আর এইখানে ছিল হচ্ছে 200, তাই না? এখন এই যদি 200 হয়, আমার ডিসটেন্সটা হচ্ছে 2 এখন এই বি পয়েন্টে এই সমস্ত লোডগুলোর কারণে আমার কি পরিমাণ মুভমেন্ট আসবে এটা একটু দেখো, বুঝতে পারো কিনা। তখন আমার চলে আসবে কি, দেখো আমি বলি তোমরা একটু মিলাও, যে 125 পজিটিভ যেহেতু আছে বি পয়েন্টে, 125 হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন দিতেছে, মানে মুভমেন্ট দিতেছে, তাহলে 125 ইনটু 4, ঠিক আছে? জি ভাই। এরপরে 200 যেই পয়েন্ট লোডটা ছিল এইটা দিতেছে নেগেটিভ, তার মানে নেগেটিভ 200 ইনটু 2, বুঝতে পারছি মিকদাম? জি ভাই। আচ্ছা, এই 200 যে পয়েন্ট লোডটা যে দিচ্ছে ভাই, ঠিক আছে, এইটা তো আমার মানে যখন ওই সেকশন কেটে নিছিলেন হাফে, ওখানেও কি দেওয়ার কথা ছিল না? না, ওইখানে দেওয়ার কথা ছিল, যদি দিতাও মানে ওই 200 পয়েন্টেই যদি তুমি মুভমেন্ট নাও তাহলে তো ওই ডিসটেন্সটা তো জিরো, তাই ওইটা আসলে ওইরকম মুভমেন্ট সেখানে দিতেছে না, লোড থাকলেও সেটা মুভমেন্ট দিতেছে না কোনো, বুঝতে পারছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ধরো সাপোর্টের মধ্যে কোনো লোড আসতেছে, তাহলে ওই লোড কি ওই সাপোর্টে কোনো মুভমেন্ট দেয়? না।
বুঝতেছি? জি ভাই। এই ক্ষেত্রে বি পর্যন্ত যখন আমি মানে লাইনটা টানলাম বা একটু সামনের দিকে অগ্রসর হলাম, তখন কিন্তু ওই 200টা একটা নির্দিষ্ট দূরত্বে চলে গেছে, তখন কিন্তু সে মুভমেন্ট দেবে। তাহলে আমার কি হইলো 125 ইন্টু 4 মাইনাস 200 ইন্টু 2 এবং 30 ইউডিএল যেহেতু ওইটাও কিন্তু আমাদের নেগেটিভ মোমেন্ট দিতেছে, তাহলে 30 ইন্টু 4 ইন্টু 2, এটা কি বুঝতে পারছি? জি ভাই। জি ভাইয়া। হ্যাঁ, তাহলে টোটাল কত আসলো? -1/3, মানে এখানে আমার 140 আসছে, বাট একই। হ্যাঁ 140, তাই না? -140 যদি ফ্র্যাকশনাল ভ্যালুগুলি করো তাহলে দেখবা -138 এর মতোই আসছে। হ্যাঁ। তার মানে এভাবে আগাইলেও আসলে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকানোর প্রয়োজন পড়ে না। বুঝতে পারছি। দেন আবার বি থেকে সি এখন পর্যন্ত আবার তখন সেম তোমাদের তখন তোমাদের আসলে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেই কার্ভের ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হবে। এখন এটা বুঝতে হলে তোমার যেহেতু ইউডিএল আসছে, ভাই বলো। ভাই আপনি না এই নিয়মই আগে, বাট একটু সমস্যা হয় কি, মনে করেন আমার বিমটা অনেক বড়, অনেকগুলো একাংশ কল লাগে, হ্যাঁ, তো মনে করেন আমি এ থেকে বি সি ডি করে ই পয়েন্টে যাচ্ছি, তো আমার ইচ্ছা করে যে ডান পাশ থেকে আকর্ষণ করার, বা ডান পাশ থেকে আকর্ষণ করতে দেখা যায় সব সাইন আমি উল্টাপাল্টা করে ফেলি। হ্যাঁ, তখন সাইন উল্টাপাল্টা হয়ে যাবে। সো মানে দেখা যায় বাম পাশ থেকে কোথায়, কিন্তু করতে গেলে যে বারবার লোডটা আসে একটা করে বাড়তেছে, একটু বড় হচ্ছে একটু, সো ডান পাশ থেকে করার কোনো ওয়ে আছে নাকি এটা কি বোঝার? হ্যাঁ, ডান পাশ দিকে যদি করেন সমস্যা নাই, যদি সাইনও উল্টাপাল্টা হয় তাতেও তো সমস্যা নাই, শুধু টেনশনের জায়গায় কম্প্রেশন হবে, কম্প্রেশনের জায়গায় টেনশন হবে। তখন আপনাদের একটু সাইড নোট লিখে দিতে হবে যে কনসিডার পজিটিভ, এরকম আর কি বলে দিতে হবে আর কি, একটু স্পেসিফাই মানে ভ্যালুটা ঠিক আছে, বাট আসলে ভ্যালু ঠিক আসলেই হবে। হ্যাঁ কি, কিন্তু যেহেতু আমরা একটা ইউনিভার্সাল মেথডে শিখছি যে বাম দিক থেকে শুরু করা, কিন্তু আপনারা যখন ইটেপস শিখবেন, ইটেপস দেখবেন উল্টা কাজ করে, সে হচ্ছে টেনশন জোন উপরের দিকে মানে কি করে কনসিডার করে নিচের দিকে। আমরা মুভমেন্ট কি জানি যে ধরেন ইউডিএল এর জন্য একটা লোড যখন হয় মুভমেন্ট উপরের দিকে বেল শেপ হয়ে যায় না, লাইন উল্টা, কিন্তু ইটেপ কি করে নিচের দিকে দেয়, অর্থাৎ যেদিকে রড দেওয়ার প্রয়োজন পড়ে সে ওই দিকে মুভমেন্ট দেয়, মানে সে প্রিডিটারমাইন করে নেয় আর কি, আগেই দিয়ে দেয় এটা। তো এরকম আপনিও যখন যদি দেখতেছেন উল্টা হয়ে যায়, সমস্যা নাই, উল্টা দিবেন, কিন্তু একটু সাইড নোটে লিখে দিবেন যে রাইট হ্যান্ড মেথড দিয়ে করতেছেন অথবা কিছু একটা এরকম বলে দিতে হবে। তাইলে হচ্ছে মানে এটা একটা স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ আর কি, স্যারকে বলে দেওয়া যে স্যার আমি এভাবে করছি। ওকে ভাই, বুঝতে পারছি? এতটুকুর মধ্যে কি কারো কোনো সমস্যা আছে? একটু প্র্যাকটিস করলে পেরে যাবেন আশা করি। না ভাই ঠিক আছে। আমরা কি আরেকটা দেখবো যদি আপনাদের সময় হয়? না এইটা তো পারছি ভাই, আগের থেকে। হ্যালো জি ভাই দেখেন। জি ভাই আচ্ছা, দেখেন। আমরা তো এখন যেটা করলাম যেটা হচ্ছে একটা হরিজন্টাল লাইনের জন্য করছি, একটা ফ্রেমের মোমেন্ট ডিস্ট্রিবিউশন দেখি। ফ্রেমে একটু গোলানোর সম্ভাবনা আছে, আমি গোলাই ফেলতাম আগে, দেখি কোনো পাই কিনা। এখানে একটা ফ্রেমের আছে, উপরের ওগুলা কি ভাই, ওগুলা কলামের বিএমডি টিএমডি কি দেওয়া? ওইটা একটা কোশ্চেন সলভার কি, এটা আমার প্রিভিয়াস কোশ্চেন সলভ ছিল, ওই বাকি সবই আছিল। আচ্ছা আচ্ছা, ডিফ্লেকশন রবসারের পার্টটা সবই এখানে आंसर করা। আচ্ছা আচ্ছা, এটা একটা ফ্রেমের, তো আমি এখানে বেশি বকবক করব না, জাস্ট আপনারা যে অনেকটা শিখে ফেলছেন এতটুকু জাস্ট আমরা এই করব আর কি। আর সময়ও কিন্তু বেশি নাই, আর 17 মিনিটের মতো বোধহয় আছে। যাই হোক, খেয়াল করে দেখেন যে এখানে আমরা প্রথমেই যেটা করব, আমি যেটা বলছিলাম যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে প্রথমে শুরু করব, ওই আলাদা করে মেম্বার জয়েন্ট এগুলা করার প্রয়োজন পড়ে না, বুঝছেন? তো এই ক্ষেত্রে এবির ক্ষেত্রে যদি চিন্তা করেন, খেয়াল করে দেখেন এবির জন্য আলাদা করে আমার বের করার প্রয়োজনই পড়তেছে না, কারণ আমি জানি এটা হিন সাপোর্ট, আর হিন সাপোর্টের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর যদি সে একটা সাইটে থাকে তাহলে তার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 1। বুঝতে পারছি? একইভাবে যখন বিএ হবে, বি এর ক্ষেত্রে আমি কি জানি, বি যেহেতু একটা জয়েন্ট, তার 3টা মেম্বার আছে, 3টা মেম্বারের যেই মানে স্টিফনেস সেটা আমি নিচে রাখবো, আর উপরে শুধুমাত্র বি এর যে স্টিফনেস সেটা রাখবো। এখানে দেওয়া আছে বি জয়েন্টের স্টিফনেস হচ্ছে আমার
এই, আর ইন্ডিভিজুয়াল এবির জন্য আছে হচ্ছে আমার এই 2/3। তাহলে এই দুইটারে যখন আমি রেশিও করব তখন সেটা 5/11 হয়ে যেতেছে। ঠিক আছে, একইভাবে বিসির ক্ষেত্রে ওই বিসির যে নির্দিষ্ট ছিল 4/5, তাহলে 22.15 দিলে আমি 4/5 দিয়ে ভাগ দিলে যে 6/11 চলে আসতেছে। ঠিক আছে, জি ভাই, তারপরে আবার হ্যাঁ, এখন ইবির ক্ষেত্রে ইবি কিন্তু জিরো হইতেছে, এটা কি আপনারা বুঝতেছেন কিনা? ইবি এটা ফিক্স এন্ড, সরি ফ্রি এন্ড, এখানে কিন্তু ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 0 হয়ে যেতেছে, তাই এখানে আসলে ওইটা উল্লেখই করা নাই, বুঝছেন? ইবির পার্ট আসেই নাই। আমি যখন আপনাদের একটু বেসিক দেখাইছিলাম, মনে আছে কিনা দেখেন, যে ফিক্স এন্ড এর ক্ষেত্রে কোনো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এই যে ফ্রিতে হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 0 হয়ে যায়। বুঝতে পারছি? তাহলে এতটুকু তো আমরা বুঝলাম, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরগুলো বের করে ফেলবো। এরপরে আমরা যেটা করব, ফিক্সড এন্ড মোমেন্টগুলো ক্যালকুলেশন বেশি এত দেখানোর প্রয়োজন নাই, ডাইরেক্ট ক্যালকুলেটর চাপবেন আর লিখতে থাকবেন। ফিক্সড এন্ড মোমেন্টগুলো আমরা যেটা করব, এখানে ফিক্সড এন্ড মোমেন্ট কয়টা আসবে, এই 50 এর কারণে এ পয়েন্টে একটা আসবে নেগেটিভ, বি পয়েন্টে একটা নেগেটিভ আসবে, পজিটিভ আসবে 50 কিলো নিউটন পয়েন্ট লোডের জন্য, যেটা এখানে বলা আছে। আবার 7 কিলো নিউটন পার মিটার ইউডিএল এর জন্য যেটা, এইটাও বিতে একটা নেগেটিভ হবে আর সিতে একটা পজিটিভ হবে। বুঝতে পারছি? এই ভ্যালুগুলো এখানে আসলে দেওয়া আছে। আর বি পয়েন্টে যেহেতু দুইটা মোমেন্ট আসতেছে, তাই ওইটার একটু আমরা সামেশন করে নিব আর কি। ঠিক আছে, অথবা আপাতত সামেশন করার দরকার নেই, এইখানে যেমন আছে তেমনটা রাখেন, আমরা পরে অঙ্ক করার সময় আগাবো। এখন যে কাজটা করতে হবে, যে এই ছক করার সময় হচ্ছে একটা ঝামেলা পোহাইতে হয়, যদিও এই ফ্রেমের ক্ষেত্রে সেটা পোহাইতে হবে না। একটা জয়েন্টে যখন 3টা মেম্বার থাকে বা তার একটা বেশি থাকে, তখন ওই পাশাপাশি লেখার অনেক সময় সম্ভব হয় না, একটা তখন ওই একটা সাইটে লিখতে হয় আরেকটা, বুঝছেন? তখন এক্সচেঞ্জ গুলো হবে এরকম, উপর দিয়ে এইদিকে হবে বা এইখান থেকে এদিকে হবে, এরকম হয়। যেমন একটু কনফিউশন হয়েছে আপনাদের, তাই তো? না ভাই, কনফিউজিং তো না ভাই, কিন্তু এটা যে টাইম কনজিউমিং, ওটাই তো সমস্যা। হ্যাঁ, আবার মানে ভেলকি খাওয়া লাগে, এটা করতে গেলে অনেক ভেলকি হয় আর কি। হ্যাঁ, কোনটা হবে কোনটা হবে না, একটা ভুল হইলে বাকি সবগুলা স্যার আইটারেশন গুলো ভুল হয়ে তো যায়। এগুলা দেখাইছে ভাই এক্সেল শিটে, এখন আমি তো আর ওখানের মধ্যে এক্সেল শিট পাবো না। সেটাই। আচ্ছা যাই হোক, আমরা ওরকম ভাবে একটু আগাই। আমাদের ফিক্স এন্ড মোমেন্ট গুলা লিখলাম জয়েন্ট গুলা লেখার পরে, এবং ওই ডিস্ট্রিবিউশন মানে ফ্যাক্টর দিয়ে গুণ করে হচ্ছে আমরা ডিস্ট করলাম, এবং কোনটারে ডিস্ট্রিবিউশন এলাও করে কোনটা এলাও করে না সেটাও দেখলাম। এখানে দেখেন সি পয়েন্ট দেয় না কাউরে, কারণ সি পয়েন্ট হচ্ছে সরি এখানে ফিক্স কোনো সাপোর্টই নাই, তাহলে সবাই সবারই দিবে। ঠিক আছে, সবাই সবারই দিছে, খেয়াল করেন। ভাই হ্যাঁ, সবাই দেয়। তারপরে হচ্ছে আমরা সামেশন অফ মুভমেন্ট করলাম, এবং মোটামুটি একটা ভ্যালু, এবং এইখানেও খেয়াল করেন যে হিন সাপোর্টের ক্ষেত্রে দেখেন 0, এই পাশে আমার হিন সাপোর্ট ছিল 0। আর একটা জয়েন্টের টোটাল সামেশন, যেটা কে জানি বলছিলেন যে সামেশন সবসময় সমান হয়, খেয়াল করলে দেখেন যে বি জয়েন্টে পজিটিভ ছিল 150, নেগেটিভ আছে 22, নেগেটিভ আছে 127, তার মানে ওই দুইটা মিলেও আসলে নেগেটিভ 150 হয়ে যেতেছে, তার মানে সামেশন ইকুয়াল টু 0। বুঝতে পারছি? জি ভাই, এইটুক পর্যন্ত বুঝছি। এইটুক পর্যন্ত বুঝছেন? এরপরে বাকিটা আসলে এখানে ডিটেইলস করা নাই, আমি ডিরেক্ট করে দিছি আর কি। ওইরকম ভাবে হইতো আর কি, পুরোটারে আপনারা আঁকাইতেন এবং পিওর মুভমেন্ট হিসেবে কাউন্ট করতেন, সবগুলা রিঅ্যাকশন গুলা বের করতেন এবং ওইরকম মুভমেন্ট ওয়াইজ আঁকাবেন আর কি। তখন বিএমডি আঁকাতে হবে, বিএমডি আঁকালে শেষ। হ্যাঁ, বিএমডি আঁকায় যদি বইলা দেওয়া থাকে যে এটার বিএমডি আঁকান, তাহলে আঁকাবেন। আচ্ছা এবার বলেন, আর কোনো কোশ্চেন আছে বা এর বাইরে? এখন এই যে এইখানে যে উপরে একটু যাবেন ভাই, বলো। হালকা একটু, এই যে এইখানে যে চিত্রটা করলেন স্যার, তো প্রতিটা ভাগ ভাগ করে 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 আলাদা আলাদা দেখে, একবারে দেখালে সমস্যা হবে না, সমস্যা হবে না যদি করতে পারো, কিন্তু এটা তো আমি আসলে স্যারকে দেখানোর জন্য করি নাই, ওই যে আমাদের অ্যাসাইনমেন্ট ছিল প্রিভিয়াস কোশ্চেন সলভ। এসএফডি তো হচ্ছে আমার ভাই রিঅ্যাকশন গুলাই, তাই না? এখন এইগুলাকে যখন আলাদা করে আবার এসএফডি ডায়াগ্রামে দেখানো তো কোনো দরকার নেই, এভাবে দেখাই দিলেই তো হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, হইলে তো কথা তো ঠিকই, কিন্তু
মানে আমরা যখন হচ্ছে ইনিশিয়াল পজিশনে থাকি একটু একটু করি, তখন হচ্ছে শিয়ার ফোর্স ছাড়া হচ্ছে মুভমেন্ট করতে গেলে একটু তো ঝামেলা পাকাইতেই হয়। বা আমিও যখন করতে গেছি আমার কনফিউশন তৈরি হইতো, ঝামেলা তৈরি হইতো। একটু প্র্যাকটিস করে হচ্ছে তখন তোমরা কনফিডেন্স চলে আসলে। হ্যাঁ, আমাদের যে প্রথম যে 5 পার্কের পার্টটা আর কি, ওখানে তো কিছু সময় যে হাইব্রিড টাইপের থাকবে, ডেড লোড, লাইভ লোড সব আর পয়েন্ট লোড সব একসাথে একই জায়গায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি যখন ফিক্সড এন্ড মোমেন্টের ফর্মুলা অ্যাপ্লাই করব, কি হবে অ্যাপ্লাই করব? লাইক আমি কি ডেড লোড, লাইভ লোডটাকে একটা যোগ করে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল করতে হবে। যেমন ধরো একটা যদি দেখাই, এটা তো দেখাইলাম না আমি তোমাদের কোথায়, এই যে যেমন ধরো আগের ম্যাচটাই, এই যে আমার এটা তো দেখছো, এতটুকু তো দেখছিলা তাই না? হ্যাঁ, ড্রটা দেখছি। হ্যাঁ ভাই, আচ্ছা, এতটুকু অবধি যদি দেখো তাহলে এইটার পরের পার্টটাই হচ্ছে তোমার করা আছে এই যে এইখানে, এই যে এইখানে ওই মোমেন্ট ডিস্ট্রিবিউশন যখন আমি বের করলাম ওইটা, একটু যদি নিচে যাই, এই যে দেখো তার মেম্বার স্টিফনেস, জয়েন্ট স্টিফনেস, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, ফিক্স এন্ড মোমেন্ট সবগুলো এখানে বের করা আছে। অর্থাৎ ইন্ডিভিজুয়াল মানে বিমগুলোর জন্য আলাদা আলাদা করে করে দেওয়া আছে। ফিক্স এন্ড মোমেন্ট গুলো খেয়াল করো, 40 এর জন্য এই যে 20 এবি পয়েন্টের যে 20 ছিল এটার জন্য ফিক্স এন্ড এই যে 40 এরকম ভাবে চলে আসছে, এবং সামেশন করে করে আগাইতে হয়। আমি কি বুঝাতে পারছি নাকি আরেকবার বলবো? জি ভাই, বুঝতে পারছি। এটা ফাইনালে আসে মূলত, এত বড় ম্যাথ ফাইনাল ছাড়া দিবে না। আমি তো চাই কোনো ম্যাথই না দেখ। হ্যাঁ, আচ্ছা, তাইলে আমাদের শুধু এই ইনফ্লুয়েন্স লাইন আর মোমেন্ট ডিস্ট্রিবিউশন এটা দুইটা লিখতে লিখতে তো ভাই ইনফ্লুয়েন্স লাইন তো টাইম নিবে না, কিন্তু মোমেন্ট। আচ্ছা ভাই, এখানে যে 100 কিলোমিটার পয়েন্ট লোডটা আছে সাপোর্টের উপর, তাই না? হ্যাঁ, ওইটা কি এফএম এ কোনো প্রভাব ফেলবে? না, ওইটা শুধুমাত্র এই রিঅ্যাকশন, ওই যে ইটা আছে, এটা একটা ভালো কোশ্চেন করছো। এই যে সাপোর্টটা আছে, এই সাপোর্টটা সম্ভবত ডি নাকি কি জানি একটু দেখি, ই সাপোর্ট, তাই না? ই সাপোর্টে যখন আমরা ওই যে লাস্টে যখন কনসিডার করব রিঅ্যাকশন বের করার সময়, তখন ওইখানে 100 ধরে নেব আর কি। কিন্তু ধরো বাম দিকের জন্য যদি একবার 100 ধরে ফেলি, ডান দিকের জন্য তখন আর 100 দেব না, যে কোনো একটা সাইডের জন্য দেব। মানে আপনি লেফট অর রাইট এক সাইডে ধরে এভাবে করতে হয়, যে কোনো একটা সাইডে ধরে নেবা। যখন হচ্ছে মোমেন্ট ইকুয়েশনটা আমরা করতেছিলাম না, মোমেন্ট ইকুয়েশনটা যখন আমি করব, তখন আমরা তো একটা পয়েন্টে 0 ধরে বাকি এই লোডগুলোর জন্য আমি মোমেন্ট নিতেছি, তখন এই 100 একটা সাইডে কাউন্ট করব। কিন্তু যখন ওই ই জয়েন্টের জন্য আমরা যখন ডান দিকের কনসিডারেশন আনবো, তখন আবার রাইটটা আমাকে বের করতে হবে আর কি, তখন আর 100টা আমরা কাউন্ট করব। ওকে, বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, এটা একটু মাথায় রেখে, একটা ভালো কোশ্চেন করছো, এটা আসলে করাইতে পারলে ভালো হতো পুরোটা। আর ভাই যে এক একটা এফএম এর ফর্মুলা তো আলাদা রকম হয় সাপোর্ট ওয়াইজ, এগুলো কি দেয়া থাকবে নাকি মুখস্থ করতে হবে ভাই? বুঝি নাই। এফএম এর ফর্মুলা তো ভাই দুইটা ফর্মুলাই, PL/A এটা WL²/12, এটা দেয়াটা আসলে আমাদের জন্য লজ্জা। ঠিক আছে, আমরা আগেও শিখছি, সম্ভবত দিয়ে দিতে পারে প্রশ্নের পিছনে, কিন্তু এটা তোমার প্রয়োজনীয় ওই যে আরো কিছু দেখাইছিল, ফিক্সড রোলার অনেকগুলা কম্বিনেশন, ঠিক আছে, ওগুলা মানে দেয় না ইন কেস, ওই মিডলেই দেয়। যদি একটু সাইডে হয়, ধরো একবারে মিডলে পড়লো না পয়েন্ট লোডটা, একটু ডানে বামে হইলো, তখন ওই দূরত্বের রেশিওটারে সেখানে চলে আসে আর কি, তখন PL/8 হয় না, তখন অন্য কিছু হয়। PA/ নিচে AB এরকম কিছু আসতে পারে। আর কারো কোনো কোশ্চেন আছে? না ভাই, বুঝতেছি না। কি বুঝতেছেন না ভাই আপনি? আবার রূপ স্যারেরটা আবার পড়তে গিয়ে, রূপ স্যারে তো ওই দিন দেখাইছে না, রূপ স্যার মাথা দিয়ে চলে গেছে আবার। কেন রূপ স্যারের পার্ট তো ইজি? ভুল মানুষটা জিজ্ঞেস করছে। মজারই এই সাব্বির স্যারের পার্টের চেয়ে ওইটা বেশি সহজ। সাব্বির স্যারের পার্ট যে সময় লাগে, রূপ স্যারের পার্ট আরো খুব মানে কম সময় করে ফেলার কথা। নাম্বারটাও তো খুব কম সময় কাটে ভাই। তা তো ঠিক আছে, ওইখানে আবার কোনো যে আর্গুমেন্ট করতে যাবেন, স্যার এটা কেন হইলো ভাই, ওই সুযোগ না। হ্যাঁ বলো।
ফ্রেমের ফাইনাল ডায়াগ্রামটা যে করছেন ওইটার একটা ক্যালকুলেশন দেখাইলে ভালো হতো। এটা ডিটেইলস ক্যালকুলেশন আসলে এখানে আমার করা নাই, আর এটা দেখানো এইভাবে আসলে অনলাইনে সম্ভব না রে, অফলাইনে ভালো তো। আমি দেখি অন্য আরেকটা ডিটেইলসে করা আছে কিনা। আচ্ছা একটা কথা ছিল, আচ্ছা এই যে যেমন লাস্ট যেমন সিটি যেটা হইলো ভাই রূপ স্যারের, হ্যাঁ ওখানের মধ্যে তো M1 ডায়াগ্রাম, M0 ডায়াগ্রাম, এই যে এসএফডি বিএমডি এগুলো করা, এখন এটার কি কোনো আপনার কাছে কোনো টেকনিক আছে যে মানে স্যার তো আবার তোমার M1 ডায়াগ্রামটা হইছে তাহলে তুমি এত নাম্বার পাইতেছো, তোমার এইটা হইছে তুমি এত নাম্বার পাইতেছো, মানে এইটার কোনো চিট কোড আছে যে তুমি তাহলে এইটা হইলেও তুমি কমপ্লিট করে ফেলো? কারণ উনি তো আর পার্শিয়াল মার্কিং করে না ভাই, নয় 0 নয় 1। হ্যাঁ না না ওইরকম না, মোটামুটি ধর যদি এই অল্প একটু ভুল হয় তাহলে 10-এর মধ্যে 8-9 দেয়, কিন্তু অনেকটা ভুল হলে কনসেপ্ট যদি চেঞ্জ হয়ে যায় তাহলে 1-2 পাইতে পারো, 0 পাইতে পারো। এটা আসলে স্যারের মুড, আসলে ওনারা এখনো রিড করতে পারি নাই, বুঝতে পারি না। এমন করতে পারি না যে তোমার যে আমি বলতে পারেন না তুই আগে ঢুকে আগে M0 ডায়াগ্রামটা আইকা ফেলবি, শেষ, তাহলে তুই 1 নাম্বার পায়ে গেলি, তুই পরে একটা M1 ডায়াগ্রাম এঁকে ফেলবি, তাহলে তুই আবার 1 নাম্বার পাবি। করা যায় তো M1। হ্যাঁ M1টা তো সহজ, যেমন এই যে এইটা যেটা দেখতেছেন এটা তো যেমন একটা ফ্রেম যা আছে, বললো যে হরিজন্টাল এই যে ডি পয়েন্টে হচ্ছে মনে হয় চাইছে আর কি, বুঝছেন? এই যে এই পয়েন্টটাতে হচ্ছে আমার চাইছে, তাহলে এখানে 1 ইউনিট দিলে এটা কি হবে এটা বোঝাই যায়, দ্রুত এটা করে ফেলা যায়। ভাই ডিটেইল ক্যালকুলেশন একটু দেখান। হ্যাঁ হ্যাঁ ভাই আমাদের আরেকটু সময় দেন ভাই, আমাদের যে ফ্রেমের কনস্ট্যান্ট মোমেন্ট দিলে আমি মাঝে মাঝে পাই না বিএমডি আঁকাইতে। আমি বুঝি নাই, আরেকবার একটু বলবেন? ফ্রেমে কনসেন্ট্রেটেড মোমেন্ট দিলে তখন আর বিএমডি আঁকাইতে পারি না আর কি, টাফ হয়ে যায়। ফ্রেমের মধ্যে? হ্যাঁ ফ্রেমের মধ্যে কনসেন্ট্রেটেড মোমেন্ট। সেটা কি বিমের মিডলে নাকি জয়েন্টে? ফ্রেমে ফ্রেমে ফ্রেমের একটা মানে মেম্বারের মিডলে নাকি জয়েন্ট? যেমন ধরেন যে এই ফ্রেমটাই বলেন যে আপনার যা কোনো আছে মনে বি পয়েন্টে বা সি পয়েন্টে একটা কনসেন্ট্রেটেড মোমেন্ট দিছে, এটা রোবসার আমাদের নতুন পড়াচ্ছে এটা। আচ্ছা কনসেন্ট্রেটেড মোমেন্ট দিলে মানে পিওর মোমেন্টের কথা বলতেছেন? ওই যে গোল করে দেন একটা মোমেন্ট। হ্যাঁ ওইটাই পিওর মোমেন্টের কথা যেটা। হ্যাঁ হ্যাঁ পিওর মোমেন্ট দিলে সমস্যা কি? আপনারা ফ্রেমের অঙ্ক করার প্রথম কাজ সাপোর্ট রিঅ্যাকশন বের করতে পারবো, সাপোর্ট রিঅ্যাকশন বিহেভিয়ার রাখতে পারি না। ওকে ওকে, সাপোর্ট রিঅ্যাকশন যখন বের করবেন তখন ধরেন বি পয়েন্টে একটা হচ্ছে ইউনিট এরকম একটা মোমেন্ট দেওয়া ছিল সাপোজ, ঠিক আছে? এখন ওই আমি একটু আগে যেরকম দেখাইলাম যে যখন একটা পয়েন্ট কনসিডার করবেন তখন তার ডান দিকটা ফেলাই দিবেন, শুধু একটা সাইড নিয়ে কাজ করবেন। তাহলে এই এই এবি পয়েন্টে যখন আমি কনসিডার করব তখন আমি লোড ক্যালকুলেশন করব কি 150 এই 150 এই করে যখন ওই বি তে দেখবো আসবো তখন একটা ভ্যালু পাবো মোমেন্টে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওই মোমেন্ট আর এই পিওর মোমেন্টের একটা সামেশন আমরা করে দেব। আচ্ছা এখন বাকি যে মোমেন্ট আমার অবশিষ্ট থাকবে এইটা হচ্ছে পরের মেম্বারের, আমার বাকি যে মেম্বারগুলি আছে ওইটা তখন কন্টিনিউ করবে, বুঝতে পারছি? মানে বি এ বি এর মোমেন্ট আর বিসিতে যাবে। আচ্ছা ধরে নেন এ বি থেকে এ থেকে বি এর দিকে মোমেন্ট আমার 100 গেছে, আর এখানে পিওর মোমেন্ট ছিল হচ্ছে আপনার ধরেন 40 যাবে। আহা সমস্যা না, নেক্সট একদিন কন্টিনিউ করেন, সমস্যা নেই, আজকে না হয় বেশি সময় হয়ে গেল। ওকে, আর তো আসলে আমারও আসলে পড়া বাকি আছে ভাই, ঠিক আছে? এটা তো দেবনাথ আমাদেরকে দেখাইছিলেন না, এটাই তো দেখাইছিলেন। হ্যাঁ দেখাইছিলেন। আচ্ছা শেষ সারাজ আমি তোকে দেখাই দেবো নি, তোকে আগে যাবো নি, তুই ভাইয়ের থেকে নেক্সট বাকিটা কমপ্লিট করে নিস। আচ্ছা ক্লাস শেষ হয়ে গেছে ভাই। ওকে কি বলবো আর, ঠিক আছে ভালো থাকেন। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই। আর আমি আসলে সরি অনলাইন নিতে হইলো, অফলাইন নিলে ভালো হইতো। হ্যাঁ শেষ হয়ে গেছে।